বন্ধুরা, ওয়েলকাম টু সোহেল ডায়েরি ইউটিউব চ্যানেল। গল্পটিতে টান টান উত্তেজনা থাকবে, তাই অবশ্যই গল্পটি দেখার আগেই লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। ধন্যবাদ। ভোর হতে না হতে খালের ভেতরে পড়ে আছে পাঁচটা লাশ। কারা বাকি এখনও বোঝা যাচ্ছে না। অজ্ঞান অবস্থায় চোখ বাঁধা স্বজন পড়ে আছে খালের পাড়ে। প্রশাসনের লোক কাজ করছে, সাথে আছে আমি সোহেল, নিউজ 50। প্রশাসনের ইনচার্জ রেজাউল এসে মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের কাজকর্ম শেষ। লাশ 5 জনই ডাকাত দলের, আর যে 6 জন আছে তাদেরকে অপহরণ করা হয়েছিল। রিপোর্টার সোহেল বলল, স্যার, কে উদ্ধার করলো এই ডাকাত দলের হাত থেকে? ডাকাতদের কে মারলো? প্রশাসন কি ডাকাত ধরতে ব্যর্থ? কে এর সাথে জড়িত আমাদের জানা নেই, আর প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করে যাচ্ছে। স্যার, আর কতদিন চলবে এসব অপহরণ, গুম, খুন? আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। খুব শীঘ্রই এসব থেকে মুক্তি পাবে সবাই। 6 জনের ভেতর এক বৃদ্ধার হুঁশ আসলো। মিডিয়ার লোক সবাই এগিয়ে গেল। সোহেল বৃদ্ধাকে বলল, চাচা, আপনাদের কে উদ্ধার করলো, জানেন কিছু? বৃদ্ধা কাঁপতে কাঁপতে বলল, আমি যে বেঁচে থাকবো কখনো ভাবতে পারিনি। এভাবে আমাদেরকে বাঁচিয়ে নিল, তাকে কিছুই বলতে পারলাম না। তার জন্য দোয়া করি, সে যেই হোক না কেন, আল্লাহ ওকে সব সময় ভালো রাখুক আর সবার বিপদে এগিয়ে যায় যেন। কে সে? বৃদ্ধা একটা হুঙ্কার দিয়ে, টাইগার। মিডিয়ার লোক এক পা সরে গেল টাইগারের নাম শুনে। প্রশাসনের লোকজন অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে আছে। সোহেল বলল, চাচা, আপনি কি টাইগারকে দেখছেন? রাতের আধারে অন্ধকারে কিভাবে দেখব, শুধু হুঙ্কার শুনেছি টাইগারের। আসলে কি বাঘ না মানুষ? সে যেই হোক, এই ডাকাতদের সব নিঃশেষ করে ফেলবে। মিডিয়ার লোকজন বলতে লাগলো, কে এই টাইগার, যাকে এখনো পর্যন্ত কেউ দেখেনি, অথচ সেই একের এক ডাকাত দলদের শেষ করে দিচ্ছে, যেখানে প্রশাসন কিছুই করতে পারছে না? তাহলে কি বাঘই সব ডাকাতদের শেষ করে দিবে, অপহরণ হওয়া মানুষদের বাঁচাবে? রেজাউল একজনকে বলল, ওনাকে নিয়ে যাও, আর বাকিদের নিয়ে উন্নত মানের চিকিৎসা দাও। আর ডাকাতদের পরিবারের সদস্যদের শনাক্ত করলো। সবাইকে নিয়ে চলে গেল। মিডিয়ার লোকজন যে যার মতো করে নিউজ সম্প্রচার করছে। ডাকাত যারা মারা গেছে তার পরিবারের সদস্যরা নিউজ দেখে কান্নায় ভেঙে পড়ে। কোনো পরিবার তো কান্না করে। ও আল্লাহ গো, আমারই কি সর্বনাশ করলো গো। আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? ওকে আমি বারণ করেছি এসব থেকে ফিরে আসো, আসেনি, কি সর্বনাশ হয়ে গেল রে। আরেক পরিবার, গ্রামে আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে থাকবো? সবাই জানতে পারলে আমাদের আর রক্ষা নেই। নিজে মরে গেছে, আমাদের সাথে মেরে গেছে। কতবার বলেছি, আরেক পরিবারের একজন। এসব দলে গেলে ফিরে আসা যায় না, একবারে ফিরে গেলে আমাদের একা রেখে। প্রশাসনের বড় মিটিং ডেকেছে। উপর থেকে এমার্জেন্সি ভাবে সিনিয়র জুনিয়র সব অফিসার মিটিং এ এসে জয়েন করছে। বড় হাই অফিসার সবার উদ্দেশ্যে বলল, তোমরা কি করছো? করছোটা কি? এভাবে চলতে থাকলে তো তোমাদের ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে। খোঁজ লাগাও, কে এই টাইগার, কি তার উদ্দেশ্য। জানতে চাই টাইগারের এদের সাথে কি শত্রুতা। হাফিজ বলে উঠল, স্যার, টাইগার তো আমাদের বেশ সুবিধা দিচ্ছে, আমাদের কাজটাও করে দিচ্ছে। ওকে খুঁজে আমাদের ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দিলে তো আমাদের সুনাম হবে। হাই অফিসার ধমক দিয়ে, রাবিশ। অন্যায় যে করে আর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যে হত্যা করে, তারা সমান অপরাধী আইনের চোখে। কারো কোনো ছাড় নেই। আমি চাই এই টাইগারকে সবাই খুঁজে বের করো, তা না হলে একটারও চাকরি থাকবে না। রেজাউল বলল, স্যার, টাইগারের নামে কোনো কেস ফাইল নেই, না আছে কোনো অভিযোগ, আর না আছে ওর কোনো ছবি বা পরিচয়। কিভাবে খুঁজে বের করব? আমি কিছু জানি না। যে ভাবাই হোক, ওকে খুঁজে বের করো। নাকে তেল লাগিয়ে না ঘুমিয়ে থেকে ডিউটি ঠিক মতো করো। অফিসার সবাইকে ধমকিয়ে বোর্ডে একটা ছক আঁকিয়ে সবাইকে মাস্টার মাইন্ডের প্ল্যান করতে থাকলো। সকাল 10টা।
হাবা গোবা একটা ছেলে পুরনো ব্যাগ নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকলো। কলেজ ক্যাম্পাসের গেটের পাশে রাফি, রিফা, সিনথিয়া, তানজিনা, হ্যাপি সবাইকে জার্ক করতেছিল। হ্যাপি যে ছেলেটার সামনে যেয়ে দাঁড়ালো। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। হ্যাপি সিগারেটে টান মেরে ছেলেটার মুখে ধোঁয়া ছেড়ে দিল। ছেলেটা কাশতে থাকলো। সবাই এটা দেখে হাসতে শুরু করে দিল। হ্যাপি বলল, কি গো চকলেট বয়, কলেজের সিনিয়র দেখে সালাম দিতে হয়, সেটা কি ভুলে গেছো? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল। আমি নতুন। তানজিনা ছেলেটার কাঁধে থাবা মেরে, তুই কি তোতলা নাকি? সবাই হেসে দিল। রাফি এসে বা কাঁধে থাবা মেরে, তুললাম কি? ছেলেটা ওদের দিকে তাকিয়ে পড়ল। হ্যাপি বলল, বল কি নাম তোর? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, আমার নাম মেহরব। রিফা মেহরাবের গাল টেনে নিয়ে, তুই এত কিউট কেন রে? আমি তো তোর উপর ফিদা হয়ে গিয়েছি। হ্যাপি রিফাকে ধাক্কা দিয়ে মেহরাবের হাত ধরে টেনে নিয়ে, এ হচ্ছে আমার হাজবেন্ড, আমার চকলেটটা। সিনথিয়া মেহরাবের হাত ধরে টেনে নিয়ে, ও শুধুই আমার, কি গো আমার হবে? মেহরাব তোতলিয়ে, আপনারা এসব কি বলছেন? হ্যাপি মেহরাবের গাল ধরে, বাবু তুমি বুঝতে পারছো না কি বলছি? ফিটার খাও। রাফি বলল, এই ফিতারটা নিয়ে আয়, হ্যাপির বাবুটাকে একটু ফিটার খাওয়াই। মেহরাব তোতলিয়ে বলল, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। সবাই হেসে দিল। রিফা বলল, এই দেখ কত সুইট ছেলেটা ক্লাস করবে প্রথম দিনই এসে। এত ভালো স্টুডেন্ট তো আমাদের কলেজে লাগবে না। সিনথিয়া বলল, অনেক দিন পর একটা তোতলা মুরগি পেয়েছি, একে জাক না করতে পারলে সারা জীবনের জন্য আফসোস থেকে যাবে। হ্যাপি বলল, আচ্ছা বাবু তোমাকে যেতে দিব, একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলেন। এই কাগজটা ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, তাকে দিয়ে তুমি চলে যাবে। ঠিক আছে। মেহরাব হাতে কাগজ নিয়ে যেতে যাবে, তখনই রাফি মেহরাবকে ধরে। এত ব্যস্ত কেন? ফিটারটা খেয়ে যাও। হ্যাপি, তোর বাবুকে ফিটার খাওয়াবি না? হ্যাঁ খাওয়াবো তো। মেহরাব তোতলিয়ে বলল, না আমি খাবো না। তুই যদি না খাস তোকে এর থেকে বড় শাস্তি দেব। না। সিনথিয়া রিফা মেহরাবের হাত ধরল। রাফি হাত দিয়ে মেহরাবের মুখ চেপে ধরল। হ্যাপি ফিদারটা মেহরাবের মুখ পুড়ে দিল। মেহরাব ছটপট করতে লাগলো। তোতলিয়ে কথা বলে বলে ঠিক মতো কথা বলতে পারে না। সবাই মিলে ওর কথা বলা নিয়ে মজা করে। সবাই চেয়ে চেয়ে এই দৃশ্য দেখে মজা লুটতেছিল। তানজিনা হ্যাপির কানে কানে বলল, এখন ছাড়, আর কাগজটা নিয়ে আরোহীর কাছে পাঠা, তা না হলে প্রতিশোধ নিতে পারবো না। ঠিক বলেছিস। মেহরাবকে ছেড়ে দিল। হ্যাপি বলল, যা, এই কাগজটা দিতে পারলে তোকে আর কেউ কিছু বলবেন না। মেহরাব তোতলিয়ে, আপনারা অনেক খারাপ। খারাপ কি না এবার কিন্তু কাজে করে দেখাবো। যাবি তুই? মেহরাব ভয় পেয়ে যায়। কাগজটা হাতে নিয়ে মেহরাব আরোহীর সামনে যেয়ে দাঁড়িয়ে কাগজটা আরোহীর দিকে দিয়ে তোতলিয়ে, এটা আপনার জন্য। আরোহী কাগজটা হাতে নিতেই মেহরাব চলে যেতে যাবে, তখনই আরোহী মেহরাবের হাত ধরে, কিরে কই যাস জাদু? আমাকে লাভ লেটার দিয়ে পালাচ্ছিস কই? মেহরাব তোতলিয়ে কিছু বলতে যাবে, তখনই থামিয়ে দিল। রাফি, সিনথিয়া, রিফা, তানজিনা মেহরাবের দিকে তাকিয়ে হাসছে। সবাই চেয়ে আছে মেহরাবের দিকে। আরোহী কাগজটা খুলে দেখার সাথে সাথে পুরো থ হয়ে যায়। ঠাস ঠাস করে চড়ের শব্দে সবাই তাকিয়ে উঠল। মেহরাব গালে হাত দিয়ে ভয় পেতে শুরু করলো। আরোহী রেগে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে এমন নোংরা চিরকুট দেওয়ার? এই তোরা কই?
কোথায় আছিস? হকি নিয়ে আই। মেহেরাব কিছু বুঝে ওঠার আগেই মেহেরাবকে হকি দিয়ে মারতে শুরু করলো। মেহেরাব মাটিতে পড়ে গেল। মেহেরাব তোতলাতে তোতলাতে বলে, আমি কিছু জানি না, আমাকে মারবেন না। মেহেরাবের তোতলানো কারোর কানেই যায় না। রাফি, রিফা, তানজিনা, হ্যাপি, সিনথিয়া একে অপরের সাথে হাত মিলিয়ে হাসাহাসি করতে শুরু করে দিল। রাফি বলল, হ্যাপি, তুই কাজটা দারুণ করেছিস। আরোগ্যে এটাই অপমানের জন্য ব্যস্ত ছিল। চলো পানিটা আরো খোলাটে করে দিই। চল। সবাই এগিয়ে গেল, মেহেরাবকে মারতে থাকলো। তা সবাই দেখতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাপি আরোহীর পেছনে দাঁড়িয়ে। কারো নাকি সাহস নেই ওকে কিছু বলার, আর এই ছেলেটা নতুন এসেই কিছু বলে দিল। তানজিনা বলল, আরে কি বলছিস? জানিস না ওর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না? আরোহী ওদের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে পড়ল। ওরা হাসাহাসি করতে লাগলো। আরোহী জোরে রেগে গিয়ে বলল, স্টপ। সবাই মারা থামিয়ে দিল। হ্যাপি, তানজিনা, রাফি সবার হাসি বন্ধ হয়ে গেল। আরোহী বলল, ওকে এই কলেজের গেটের বাইরে ফেলে দিয়াই, আর ওকে বুঝিয়ে দিস আমার চোখের সামনে যেন আর কখনো না পড়ে। তুই চিন্তা করিস না, ওকে যে থেরাপি দিচ্ছি ও আর তোর সামনে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। মেহেরাবকে ধরে নিয়ে চলে গেল। আরোহী ওদের দিকে তাকিয়ে, এই আরোহীকে অপমান করা এত সহজ নয়। মুখ ঝামটি মেরে আরোহী চলে গেল। রিফা বলল, হ্যাপি, তুই তো জায়গার মতন আঘাত করে দিয়েছিস। সুযোগ পেলে তো অবশ্যই আঘাতটা আরো তীব্র করে দেব। সকাল 11টা। রিপোর্টার সোহেল নিউজ করে যাচ্ছে। আজকে বিশিষ্ট ব্যবসায়ী আদনান চৌধুরী আসছে এমপিতে। সে উদ্বোধন করতে যাচ্ছে তার কোম্পানির নতুন বাস। কম টাকায় সুন্দর সেবা দিবে এমনই চুক্তি করেছে আদনান চৌধুরী। আর কোনো ভোগান্তি থাকবে না, অল্প খরচে সুন্দরতম ভ্রমণ উপভোগ করবে যাত্রীরা। এক্ষুনি চলে আসবে আদনান চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন আদনান চৌধুরী গাড়ি এসে গিয়েছে। আমরা এখন ওখানে যাব। পরবর্তী নিউজ জানতে সাথে থাকুন। আপনাদের সাথে আমি আছি সোহেল, নিউজ 50। আদনান চৌধুরী গাড়ি থেকে কড়া প্রোটোকলে নামল। হালিম এসে আদনান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিল। তারপর উদ্বোধন করলেন। তারপর কিছুক্ষণ বক্তব্য দিয়ে চলে যাওয়ার সময় হালিমের কানে কানে বলল, এটার পুরো দায়িত্ব তোমার। সব কিছু ঠিক মতো কন্ট্রোল কইরো, কোনো প্রকার ঝামেলা যেন না থাকে। হালিম যেটা দায়িত্ব নেয় তা কাজ করে দেখান, আপনি কোনো চিন্তা করবেন না। আদনান চৌধুরী গাড়িতে উঠে চলে গেল। মিডিয়ার লোকজন ঠিকমতো কথা বলতে পারেনি। তার আগে আদনান চৌধুরী চলে গেল। 1 ঘন্টা ধরে গেটের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেহেরাব, কিন্তু কেউ ওর কাছে গেল না। না এতক্ষণে ওকে কেউ তুলল। মেহেরাব সোজা হয়ে বসে বলের সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। গেট দিয়ে একজন ঢুকতে যাবে, তখন এসে মেহেরাবকে দেখে মেহেরাবের কাছে গিয়ে, তোমার এই অবস্থা কেন? কি করছো তুমি? আরোহী বোতলের পানি মুখে ঢালছে। আরোহীর চারপাশে আরোহীর লোকজন দাঁড়িয়ে আছে। মালিহা আরোহীর ক্লোজ ফ্রেন্ড। মালিহা এসে পাশে বসে। এখনো রাগ কমেনি? কিভাবে কমবে? কত বড় সাহস, আমাকে বাজে চিরকুট দেয়। দেখি তো চিরকুটটা। আরোহী চিরকুটটা মালিহাকে দিল। চিরকুটে লেখা ছিল, তুমি খুব হট। এত বড় জামাতে তোমাকে ভালো লাগে না। সব সময় ছোট ছোট জিনিস পরবে। ছোট জিনিস পরে কলেজে আসলে তোমাকে বেশি সেক্সি লাগবে। মালিহা চিরকুটটা বন্ধ করে। এটা তো এই ছেলেটার কাজ না? ওরা মিলে ছেলেটাকে দিয়ে তোর কাছে পাঠিয়েছি যাতে তোকে অপমান করতে পারে। ঠিক বলেছিস তো? হ্যাঁ, ঠিকই বলছি। আর এটা রাফির হাতে লেখা। আরোহী উঠে দাঁড়িয়ে, এর প্রতিশোধ আমি নিয়েই তবে ছাড়ব। পাশ থেকে নীরব বলে উঠল, তোর কি দরদ লাগছে?
ছেলেটা আরোহীর রূপ দেখে ওদের সাজানো নাটকের সুযোগ পেয়ে এসে এই কাজ করেছে, আর কারো কোনোদিন সাহস হবে না কারো দেওয়া কাগজ এনে দেবার। যা হওয়ার হয়ে গিয়েছে, বাদ দে, এখন ভাবতে দে আমাকে। আমি বিষ্ণু, আমাকে এক নামে সবাই চিনে। যেখানে আমার নাম শুনে থরথর করে সবাই কাঁপতে থাকে, সেখানে কিনা তুই আমার নাম শুনেও আমার লোকদের দাম দিসনি। বিষ্ণুদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি সময় মতো আপনার সব টাকা পাঠিয়ে দিব, আর ভুল হবে না। বিষ্ণুদা এই শহরের টফ মাফিয়া। চাঁদাবাজি দিয়ে শুরু করে সব কাজে সেই লিপ্ত। তাকে কিছু বলার মতো কেউ নেই। যেই কিছু বলবে তার অস্তিত্বই থাকবে না। ভয়তে কেউ মুখ খুলতে পারে না। বিষ্ণুদায়ের ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই বিষ্ণুদার ডান হাত অর্ক বলে উঠল, দাদা, এ তো কিছুতেই রাজি হচ্ছে না, মেরে দেবো এখানে। ফোনটা ওর কানের কাছে ধর। লোকটার গলা শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায়, যদি ভালো চাস তো ভালোভাবে মিষ্টি দিয়ে দে। বিষ্ণুর চোখ যার উপর পড়ে সে সহজে যেতে পারে না। হয় দিবি, না হয় তোর বাসায় তোকে কার্টুনে ভরে গিফট হিসেবে পাঠিয়ে দিব। কি চাস তুই? বিষ্ণুদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, বুদ্ধিমান। কলটা কেটে দিল। বিষ্ণু তার দল বল নিয়ে গাড়িতে উঠে চলে গেল। কাঞ্চিনা হ্যাপিকে বলল, আরোহী যদি জেনে যায় কাজটা আমাদের ছিল। হ্যাপি বলল, জানলে জানবে, আমাদের কিছু যদি করে? ও আমাদের কিছু করার সাহস পাবে না, কাছে প্রমাণ নেই। তোরা এখন ওই হ্যাপিকে চিনিস না, হ্যাপি কতটা ভয়ানক। হাসপাতালের বেডে মেহরাব শুয়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। যে লোকটা মেহরাবকে নিয়ে আসছিল সে হচ্ছে কলেজের স্যার। স্যারের নাম মেহেদি। সেই পুলিশকে আসতে বলছে। পুলিশের এসআই আকবর এসে মেহেদিকে বলল, কাকে নিয়ে এসেছিস? এই যে একে। কে মেরেছে? মেহরাব তোতলিয়ে, আরোহী। চিন্তা করো না, আমি এখনো পদক্ষেপ নিচ্ছি। মেহেদি, তাহলে থাক, আমি যাই। ঠিক আছে। রাত 10টার ভিতরে আরো 8 জনকে চাই। যদি না দিতে পারিস তাহলে তো বুঝিস কি হবে। বস, আপনি চিন্তা করেন না, আমি সময় মতো সব ম্যানেজ করে ফেলবো। কথাটা যেন মনে থাকে, যদি না হয় আমি শেষ, সাথে তুইও মরবি। বস, এই সেন্টুকে আপনি এখনো চিনতে পারেননি। এতদিন কাজ করে আসছি, কোনো সমস্যা হয়নি, এবারও হবে না। কলেজ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকলো। সবাই এদিকে খেয়াল না দিয়ে যে যার মতো কাজ করতে লাগলো। ক্যাম্পাসে পুলিশের গাড়ি আসাটা নতুন না, অনেক পুরনো। আকবর গাড়ি থেকে নেমে, আরোহীকে? আরোহী কই? আরোহী সামনে দাঁড়িয়ে, কি হয়েছে স্যার? আরোহীকে খুঁজছি। আমি আরোহী। আমাকে খুঁজছেন কেন? ম্যাডাম, আপনি? তাহলে ওই ছেলেটা যাকে একটু আগে মারছিলে? হ্যাঁ, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আর ওই ছেলেটাকে বুঝিয়ে দেব আরোহীর নামে পুলিশের কাছে অভিযোগ করার স্বাদ মিটে যাবে। আকবর বলল, ম্যাডাম, মেহেদি স্যার আমাদের ইনফর্ম করেছে। ঠিক আছে, আমি ঝামেলা মিটিয়ে নেব, বাবাকে কিছু বলো না। ঠিক আছে। আকবর চলে গেল। আয়ান বলল, এই মেহেদি স্যার যতনাটার মূল, ওনাকে একটা শিক্ষা দেওয়া দরকার, তা না হলে যে শুধরাবে না। উত্তেজিত হওয়া যাবে না, কৌশলের সব করতে হবে। স্যার আসুক কলেজে, তোর বাবাকে বলিয়ে চাকরিচ্যুত করে দিতে তো পারিস। ভালো আইডিয়া, এবার একটা শিক্ষা দেবই। আরোহীর বিরোধিতা করার সাহস আর যেন কখনো না পাই। কলেজ শেষে যে যার মতো করে বাসায় চলে গেল। এদিকে সোহেল তরতাজা নিউজ করতে লাগলো। তাজা খবর, কলেজ থেকে আসার পথে গাড়ি সহ 10 জন মেয়ে শিক্ষার্থী নিখোঁজ। পাশে পড়ে আছে ড্রাইভারের লাশ। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। আজ ও কি পারবে 10 জনকে খুঁজে বের করতে? 10 জন মেয়ের বাড়ি কান্নাকাটি শুরু হয়ে গেছে। বুকের সন্তান এভাবে নিখোঁজ হয়ে যাবে,
সত্যি খুব বেদনাদায়ক ঘটনা। সোহেল নিখোঁজ হয়ে যাওয়ার পরিবারের কাছে জিজ্ঞেস করলো, আপনাদের পুরানো কোনো শত্রু আছে যে এই কাজটি করতে পারবে? না না, আমাদের কোনো শত্রু নেই। আমাদের মেয়েদের ফেরত চাই, সুস্থভাবে ফেরত দাও। আমার বুকের মানিককে ফিরিয়ে দাও না। সবাই অনেক হতাশ হয়ে পড়ে। সন্ধে 7টা। মেহেদি স্যার হসপিটালে এসে মেহরাবকে হাসপাতাল থেকে মেহরাবের মেসে পৌঁছে দিল। মেহরাব তোতলিয়ে বলল, স্যার আপনি অনেক। মেহেদি স্যার মেহরাবের পুরো কথা শেষ করার আগে বলল, ভালো। হ্যাঁ, আপনি না থাকলে আমি আজ মরেই যেতাম। আরে আমরা তো তোমাদেরই জন্য। তবে শোনো, কলেজের হ্যাপি আর আরোহীর থেকে দূরে থাকবে। ওদের ছায়া না পেরোতে পারলেই ভালো, এড়িয়ে চলবে। কেন স্যার, ওরা খারাপ? হ্যাঁ, ওরা ভীষণ খারাপ। মানুষকে মানুষ বলে মূল্য দেয় না, দয়া মায়া কিচ্ছু নেই। আচ্ছা স্যার। রেস্ট করো, সুস্থ হলে কলেজে এসো। এর আগে এসো না, 1 সপ্তাহ পর এসো কলেজে, ওকে? কিন্তু আমার ক্লাস? আমি সব ম্যানেজ করে দেব। মেহেদি স্যার চলে গেল। মেহরাব শুয়ে পড়ল, সারা শরীর ব্যথা, অবশ হয়ে আছে। এভাবে নিরীহ মানুষকে কেউ মারে? মনে কি দয়া মায়া নেই? আমি যদি মরে যেতাম কি হতো? ওরা আমাকে দেখলে মারবে না তো? কি এমন লেখা ছিল কাগজে যার জন্য আমাকে এভাবে মারল? মেহরাব ভাবতে লাগলো। রাত 9টা। আয়ান হাসপাতালে এসে মেহরাবকে খুঁজলো। খুঁজে না পেয়ে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলো। আয়ান আরোহীকে সাথে সাথে কল করলো। আরোহী ফোনটা রিসিভ করতেই আয়ান বলল, আরোহী বিরক্ত হয়ে, উফ বাবা, উফ, এই মেহেদি স্যারটা যে কেন মাঝখানে আসছে বুঝি না। কোথায় খুঁজবে এখন? জানি না, যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়, নিয়ে এসে আমার পায়ের সামনে ফেল। ফোনটা রেখে দিল। আয়ান মনে মনে বলল, মেহেদি স্যারকে ধরতে পারলে তাহলে ছেলেটার কথা শোনা যাবে। সে যদি স্যার না হতো তাহলে কবেই টপকে দিতাম। ভালো মানুষই করার স্বাদ একেবারে মিটে যেত। আয়ান হসপিটাল থেকে বেরিয়ে গেল। অর্ক এসে বিষ্ণুকে বলল, দাদা, দারুণ আপডেট আছে। ভালো কোনো আপডেট? হ্যাঁ দাদা, ক্লাবে আজ পার্টি আছে, সেখানে হট আইটেম নাচবে। এই তোর আপডেট? হট আইটেম তো যখন তখন এনে নাচানো যায়, আমি কেন দেখতে যাব? আরে দাদা, এখানে তো কয়েকশো কোটি টাকার হীরার লেনদেন হবে। তুই কি খবর সত্যি দিচ্ছিস তো? চল তাহলে মিশনে বের হওয়া যাক, বড়দিনে এই বিষ্ণু বড় দান মারবে। এদিকে পুলিশ তখন ঠিক মতো 10 জন মেয়েকে খুঁজছে, কিন্তু কারো কোনো খোঁজ খবর পেল না। গেল কোথায়? পুলিশের ভেতর অনেক টেনশন ঢুকে গেল। রাত 2টো। শুনশান হাইওয়ে রাস্তা, চারপাশ জঙ্গল। দ্রুত গতিতে গাড়ি ছুটছে। হঠাৎ করে গাড়ি ব্রেক কষল। সেন্টু বলল, গাড়ি থামালি কেন? ড্রাইভার বলল, বস, সামনে গাছ ফেলানো, ব্রেক না করলে আমার উপরে চলে যেতাম। আশেপাশে পুলিশের টের পাইয়ে যায়নি তো? পুলিশে কি হবে টের পাবে? এই এখানে বাঘ আসলো কই থেকে? ড্রাইভার সামনে তাকাতে গাড়ির লাইটের স্পষ্ট বাঘ দেখতে পেল। বাঘ গর্জন কাটছে। ড্রাইভার সেন্টুকে বলল, বস সামনে। সেন্টু সামনে তাকাতে বাঘ দেখে ভয় পেয়ে গেল। ওদের দিকেই বাঘ চেয়ে আছে আর গর্জন কাটছে। সেন্টু বলল, গাড়ি আস্তে আস্তে পেছনে নে, লাইট নেভা গাড়ির। ড্রাইভার লাইট বন্ধ করে দিয়ে গাড়ি পেছনে সরাতেই গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। ড্রাইভার বলল, বস চাকা পাংচার হয়ে গেছে। সেন্টু অবাক হয়ে, এরকম তো কখনো হয়নি, সামনে বাঘ, এখানে বাঘ আসবে কি করে? বস কিছুই করতে পারছি না। সেন্টুর লোকজন গাড়ি নিয়ে পিছে এসে পৌঁছলো। সেন্টুর লোকজন বন্দুক হাতে নিয়ে গাড়ি থেকে নেমে সেন্টুর কাছে এসে, বস কি হয়েছে? তোরা এতক্ষণ কই ছিলি? বস জ্যামের জন্য দেরি হয়েছে। এখানে কোনো ঝামেলা মনে হচ্ছে,
চারপাশটা ভালো করে দেখ কে আছে এখানে। ওকে বস। সেন্টুর লোকজন চারপাশ ভালো করে দেখে কিছুই দেখতে পেল না। আবার গাড়ির কাছে এসে, বস কাউকেই তো দেখতে পারছি না। সামনে থেকে গাছ সরা, আর রাস্তার ওই পাশে একটা গাড়ি পাঠিয়ে দে। এই রাস্তায় যেন গাড়ি না ঢুকে। ওকে বস, গাড়ি ঢুকবে না, লোক আছে ওখানে। সেন্টু ড্রাইভারকে বলল, ব্যস্ত চাকা ঠিক করো, হাতে বেশি সময় নেই। ড্রাইভার নেমে চাকা ঠিক করতে লাগলো। সেন্টু গাড়ি থেকে নেমে সিগারেট মুখে জ্বালাতে আবারও বাঘের গর্জন শুনতে পায়। সবাই ভয়ে হাতের টর্চ এদিক সেদিকে মারতে থাকলো। বিষ্ণু তার লোকজন নিয়ে ক্লাবে চলে আসলো। বিষ্ণুকে দেখে ক্লাবের ম্যানেজার ফারহান এগিয়ে এসে, আরে দাদা তুমি হঠাৎ আমার ক্লাবে? দাদা, আইটেমটা সেই দেখলে আর চোখ ফেরাতে পারবে না। আমাকে খবর দিসনি কেন? তুমি তো আসোই না, তাই আর খোঁজ দিই না। তোর ক্লাব তো আগের থেকে ভালোই জমজমাট হয়েছে, ভালোই লোকের আনাগোনা হয়েছে। সবই আপনাদের দোয়ায়। আইটেমটাকে আজ রাতের জন্য আমার বিছানায় দেওয়ার ব্যবস্থা কর, একটু চেখে দেখি। ঠিক আছে, শো শেষে তোমার রুমে পাঠিয়ে দেব। তবে বুঝেছি, তোকে পুরোপুরি খুশি করে দিব। ঠিক আছে দাদা, তুমি বসে এনজয় করো, আমি ওদিক থেকে আসছি। ফারহান কথাটা বলে চলে গেল। অর্ক এসে বিষ্ণুর কানে কানে, কিছুক্ষণের ভিতরে চলে আসব, আমাদের সবাইকে রেডি করে রেখেছি, ওদের কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। বিষ্ণু হেসে দিয়ে, জানুক আর না জানুক, তবে এই বিষ্ণুকে এক কথায় সবাই চিনবে। অর্ক সোজা হয়ে দাঁড়ালো। ক্লাবের ভেতর রকমারি আলোয় ফুটে উঠেছে ভেতরের দৃশ্য। ডিজে গানও চলছে, গানের তালে তালে কেউ কেউ মদও খাচ্ছে। সেন্টুকে একজন বলল, বস আপনি গাড়িতে যান, আমরা দেখছি। বাঘটাকে আগে শিকার করি। ব্যস্ত চাকা ঠিক করো, হাতে বেশি সময় নেই। না, আমি স্বীকার করব বাঘটাকে, শুধু চেয়ে দেখ কিভাবে করি। বস রাতের আলো রিস্ক হয়ে যাবে। তুই আমার থেকে বেশি বুঝিস। সেন্টু টর্চ আর লাঠি হাতে নিয়ে চারপাশ দেখছে। বাঘের আওয়াজ আরো তীব্র হয়ে উঠছে। সবাই আশপাশ খুঁজতে লাগলো, শুধুই বাঘের আওয়াজ শুনতে পাচ্ছে। হঠাৎ করেই সেন্টু সব লোকজনের মাটিতে শুয়ে পড়ল। সেন্টু পিছন ফিরে পুরো থ হয়ে গেল। সেন্টু বলতে লাগলো, কে ওখানে? কে ওখানে? সাহস থাকলে সামনে আয়, দেখি তোর কত বড় কলিজা। আড়ালে না থেকে সামনে আয়। সেন্টুর সামনে একটা বাঘ এসে পড়ল। সেন্টু পিছনে সরে গেল। অনেক ভয় পেয়েছে সেন্টু। বাঘ কোথা থেকে এখানে আসলো? বাঘটা ধীরে ধীরে সেন্টুর দিকে এগিয়ে গেল। সেন্টু বলল, বাঘ দেখে আমি ভয় পাই না, সাহস থাকলে সামনে আয়। কে তুই? টাইগার। সেন্টু নামটা শোনা মাত্রই ভয়তে পিছনে সরে গেল। দৌড়ে গাড়িতে উঠে যাবে, তখনই পায়ে আঘাত পেয়ে পড়ে যায়। সেন্টু ব্যথা পেয়ে, আমাকে যেতে দাও, আমি তোমার ক্ষতি করিনি কখনো, কেন আমার পিছনে লেগেছো তুমি? তোকে যেতে দিলে হাজারো মেয়ের জীবন শেষ হয়ে যাবে। আজকের পর থেকে আর কোনো মেয়ে পাচার হবে না। সেন্টুর শরীর মাটিতে লুটিয়ে পড়ল। কন্টিনিউয়ারের দরজায় একটা চিহ্ন রেখে চলে গেছে। কিছুক্ষণ পর মিডিয়ার লোক চলে আসলো। সোহেল ও তাড়াহুড়ো করে চলে আসলো। প্রশাসনের লোকজন এসে সব কিছু চেক করছে। প্রশাসনের লোক লাল ফিতা দিয়ে আটকে ফেলল। ফিতার এপাশে কেউ আসতে পারবে না। প্রশাসনের লোক ছাড়া আর কারোর পক্ষে আসা সম্ভব নয়। মিডিয়ার লোক তাদের মতো নিউজ করতে লাগলো আর ছবি তুলতে লাগলো। এদিকে ক্লাবের ভেতর স্যুট পরা, সাদা চশমা পরা এক লোক হেঁটে আসছে। হাতে ব্রিফকেস, পেছনে বন্দুক, হাতে গার্ডরা। লোকটা ইশারা করতেই সবাই থেমে গেল। লোকটা এসে সোফার ওপর বসতেই ফারহান এসে, স্যার সব রেডি। আমার পার্টনার আসলেই শুরু করে দিবে। ঠিক আছে স্যার,
ঠান্ডা পাঠিয়ে দিচ্ছি। ওকে। ফারহান চলে গেল। অর্ক বিষ্ণুর কানে কানে বলল, এই সেই আরও একজন আসার বাকি, শুধু অপেক্ষার প্রহর, তারপর আসল খেলা শুরু। আমার লোক সবাই আবার ওভারলোড মদ না খেয়ে যেন ফেলে, তাহলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। বস, আমি এত কাঁচা কাজ করি না, ওদের তো বলে রেখেছি কাজ সম্পূর্ণ হলে ওদের পেট চুক্তি মদ খাওয়াবো। বিষ্ণু আর অর্ক ফিস ফিস করে কথা বলার মাঝে টাই শুট পরা আর এক লোক ভেতরে প্রবেশ করলো। পিছনে বন্দুক হাতে গার্ডরা। লোকটা ইশারা করতেই গার্ডরা থেমে গেল। লোকটাকে দেখে প্রথম লোকটা উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে দুজনে কোলাকুলি করলো। তারপর সোফায় বসলো। শুরু আইটেম গান। আইটেম গানে নাচ করছে শিলা। শিলার দিকে সবার চোখ। ছোট ড্রেসে শিলাকে অতি সত্যি পুরো আইটেম গার্ল লাগছে। বিষ্ণুর চোখ ছানা বড়া হয়ে গেল। পুলিশের অফিসার রেজাউল কন্টিনিউয়ারের কাছে আসলো। কন্টিনিউয়ারের দরজার দিকে চোখ পড়তেই থমকে গেল। একজনকে ডাক দিল। মিডিয়ার ক্যামেরা সব কন্টিনিউয়ারের দরজার দিকে। তালা ভেঙে দরজা খুলতেই আলো গিয়ে পড়ল কন্টিনিউয়ারের ভেতর। সবার চোখ বড় বড় হয়ে গেল। কন্টিনিউয়ারের ভেতর অসংখ্য মেয়ে। সবাই দৌড়ে বাইরে আসতে লাগলো। মিডিয়ার লোক ওদের ঘিরে ধরে প্রশ্ন করা শুরু করে দিল। কেউ কেউ বলতে লাগলো, কিভাবে এখানে আসলে? কেউ কেউ বলছে কে তুলে নিয়ে এসেছে, চেনো তাদের? কেউ কেউ বলছে তোমরা পালানোর চেষ্টা করোনি। সোহেল জিজ্ঞেস করলো। সোহেলের প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল। মিডিয়ার লোকজন মেয়েগুলোর মুখের দিকেই তাকিয়ে আছে। একটা মেয়ে সামনে এসে বলল, তোমরা কি কেউ বলতে পারবে আসলে বাইরে কি ঘটেছিল এতক্ষণ? বাহির থেকে আমরা সবাই বাঘের গর্জন শুনেছি। ভয়তে আমরা সবাই জোরে সোরে একসাথে ছিলাম। মনে হচ্ছিল আমাদের জঙ্গলের ভিতরে ফেলে রেখে গেছে, বাঘ আমাদের খেয়ে ফেলবে। আমরা আর কখনো বাসায় ফিরে যেতে পারবো না। সোহেল যেন এটারই শোনার অপেক্ষায় ছিল। কে ওদের বাঁচালো আর কে নারী পাচারকারীকে মারলো। সব জট খুলে গেল। সোহেল বলতে লাগলো, টাইগার যার নাম এখন সারা বিশ্ব জানে। টাইগার কি বাঘ নাকি কোনো এক মাইন্ড গেমার? আবারও ফিরিয়ে দিল খালি হয়ে যাওয়া মায়ের বুক, যেখানে প্রশাসনের কেউ কিছু করতে পারলো না, সেখানে টাইগার একাই সবগুলো মেয়েকে উদ্ধার করে দিয়ে গেল। কে এই টাইগার, কি তার পরিচয় জানতে হলে চোখ রাখুন 50 চ্যানেলে। সাথে আছি আমি সোহেল। গান বাজনা শেষ। সব মদ খেয়ে টাল হয়ে গেছে। লোক দুজন হীরার ডিল করছে বের করে। ফারহান এসে ওদের কাছে কানে কানে বলল, বস, কড়া জিনিস আছে, ঢেলে দিব? ঠিক আছে। ফারহান এসে সবাইকে ম্যানেজ করে চলে যেতে বলল। একে একে সবাইকে বলার পর ফারহান বিষ্ণুর কাছে এসে, দাদা তুমি বাসায় চলে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। বিষ্ণু ফারহানের দিকে তাকালো। ফারহান বলল, আসলে দাদা ক্লাবটা এখনের জন্য পুরোটা বুকিং হয়ে গেছে, তাই যেতে হবে। আমি তোমার কাছে শিলাকে পাঠিয়ে দেবো এখনই। বিষ্ণু উঠে দাঁড়িয়ে ফারহানের কাঁধে হাত দিয়ে, ঠিক আছে, যদি শিলাকে না পাঠাতে পারিস তাহলে তোর মাথা আর মাথার জায়গায় থাকবে না। ফারহান হেসে, তা আমি জানি দাদা। বিষ্ণু চারপাশ ভালো করে তাকিয়ে দেখল। ক্লাবে গার্ড আর ওই লোক দুজন, আর বিষ্ণু লোক ছাড়া কেউ নেই। বিষ্ণু অর্ককে ইশারা করল। অর্ক লোক নিয়ে বের হয়ে গেল। অফিসার রেজাউলের কাছে মিডিয়ার সব লোক মাউট ধরল। স্যার, এদেরকে কি করবেন? ওদের ফ্যামিলির খোঁজ নিয়ে ফ্যামিলির হাতে হস্তান্তর করব। স্যার, আর টাইগারের ব্যাপারে কি ভাবলেন? ওদের থেকে বয়ান নিয়ে তারপর অ্যাকশনে নামবো। স্যার, টাইগার কি মানুষ নাকি সত্যি সত্যি বনের রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ, মানুষই, কিন্তু ও এই নামটা ব্যবহার করছে। আর যেই হোক না কেন, এই টাইগার একদিন ঠিকই ধরে ফেলবো। সোহেল বলল। রেজাউল কথা বলে গাড়িতে উঠে চলে গেল। সাথে সবাইকে নিয়ে গেল। লাশগুলো গাড়িতে উঠিয়ে মর্গে পাঠিয়ে দিল। মিডিয়ার লোক প্রশাসনের পেছনে ছুটল।
ক্লাবের ভেতর লোক দুজন তাদের ডিল করতে লাগলো। একজন এক ব্রিফকেস টাকা বের করে দেখিয়ে দিল, আর একজন একটা খালটি থেকে হীরা বের করে হাত দিল। তখন ক্লাবের ভেতর গুলি শব্দ শুনতে পেল। লোক দুজন সামনে থাকা টেবিলের তলে ঢুকে গেল। ফারহা ফতুন অবাক হয়ে গেল। বিষ্ণু আর বিষ্ণুর লোকজন ক্লাবের ভেতর গুলি করতে করতে ভেতরে ঢুকলো। লোক দুটোর গার্ডরা সব লুটিয়ে পড়ল। ফারহান নিচে বসে পড়ল। বিষ্ণু এগিয়ে গিয়ে সোফায় হাতের আঙুল ওপর পিস্তল ঘুরিয়ে বলল, এই উঠ, আমার এলাকায় এসে ডিল করবি আমাকে না জানিয়ে, তা কি করে হয়? লোক দুজন উঠে, কে কে তুমি? বিষ্ণু, বিষ্ণু আমার নাম, সবাই আমার নাম শুনে কাঁপে। কি চাই তোমার? তোদের হীরা টাকা সব। দেব না। তাহলে তোরাও ভালো থাক। বিষ্ণু দুজনের কপালে গুলি করে। দুজনে ওখানে নিথর হয়ে পড়ে। অর্ক ব্রিফকেস দুটো হাতে নেয়। ফারহান দৌড়ে এসে, দাদা এটা তুমি কি করলে? আমার ক্লাবে তো এখন রেড পড়বে, বন্ধ হয়ে যাবে ক্লাব। তোর ক্লাবের কিচ্ছুই হবে না। বিষ্ণুর সোফার সাথে হেলান দিয়ে হবে না মানে? এখন তো পুলিশ আসবে, সাথে মিডিয়াও। আমার ক্লাবে ভয়েতে আর কেউ আসবে না। কেউ জানবে না কি হয়েছে এখানে। এই অর্ক, ওকে খুশি করে দে, আর এগুলো গুম করে রাখ যাতে কেউ টের না পায়। ওকে বস। অর্ক টাকা বের করে ফারহানকে দিল। ফারহান খুশি হয়ে গেল। লাশগুলো অর্ক লোকগুলো দিয়ে নিয়ে চলে গেল। বিষ্ণু উঠে দাঁড়িয়ে, শিলাকে আমার জন্য রেডি কর, ওর যা বডি, ওফ। দাদা রেডি তো আছেই, তুমি বললেই দিয়ে দিব। আজ আর না, অন্য দিন। আজ অন্য আমেজ হবে। আমার গাড়িতে মদ উঠিয়ে দে, ওদেরকে খুশি করতে হবে। দাদা ব্যবসাটা কিন্তু খারাপ না। বুঝেছি, এরপর থেকে বড় কোনো ডিল হলে খবর দিস, তাহলে তুইও রাতারাতি। হ্যাঁ দাদা বুঝেছি, দিব এখন থেকে। আমার টাকা চাই, শুধুই টাকা। বিষ্ণু চলে গেল। ফারহান কিছু মদ গাড়িতে তুলে দিল। বিষ্ণু চলে গেল। ফারহান ক্লাব পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। কোনো চিহ্ন যেন না থাকে, আর কেউ যেন বুঝতে না পারে। ভোরবেলা থানার সামনে মিডিয়ার লোকের আনাগোনা বেশি। সোহেল নিউজ করতে লাগলো। ভোর হতে না হতেই পাচার হতে যাওয়া মেয়েদের ফ্যামিলি চলে আসা শুরু করে দিয়েছে। সবাই মেয়েকে পেয়ে খুবই খুশি, কান্নায় ভেঙে পড়ছে সবাই, যেন মানিকধন ফিরে পেয়েছে। আপনারা দেখছেন সরাসরি লাইভ নিউজ 50। আমি আছি আপনাদের সাথে সোহেল। প্রায় সব মেয়ের ফ্যামিলির লোকজন চলে এসেছে। কিছু ফ্যামিলির বাসা দূরে হওয়াতে আসতে দেরি হবে। এসআই আকবর থানা হতে বাহির হতেই মিডিয়ার লোক আকবরকে ঘিরে ধরে। আকবর বলল, আকবর কথাটা বলেই চলে গেল। মেয়ে নিয়ে ফ্যামিলির লোকজন বের হচ্ছে। মিডিয়ার লোকজন তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেছিল। সবাই একটা কথাই বলতেছিল, টাইগার না থাকলে হয়তো আমার মেয়েকে ফিরে পেতাম না। সোহেল জিজ্ঞেস করলো, কেমন লাগছে মেয়েকে ফিরে পেয়ে? সোহেল সবার বক্তব্য নিয়ে বলল, কে এই টাইগার, যে গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে? কে এই টাইগার, আন্ডারওয়ার্ল্ডের নতুন আতঙ্ক? টাইগারের নাম পেপারস নিউজে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। সকাল 10টা। কলেজে মেহেদি স্যার যেতেই আয়ান মেহেদি স্যারের পথ আটকে। স্যার ছেলেটাকে? তোমাকে কি বলতে হবে? হ্যাঁ বলতে হবে। তুমি কে যে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? আরোহী আয়ানকে সরিয়ে, স্যার কাজটা কি ঠিক করেছেন আপনি? তোমার থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। স্যার আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমি কে। বাপের ধনির দুলালি, যা পারে শুধু নিরীহ মানুষের উপর জুলুম করতে, আর কিছুই পারে না। বাপের টাকা আছে বলে যা ইচ্ছা তাই করা ঠিক না। সঠিক কাজ করতে শেখো। ছেলেটার কি দোষ ছিল এভাবে মারলে? একটা কুকুরকেও কেউ এভাবে মারে না, দয়া করে ছেড়ে দেয়। তোমার ভেতরে কি সেই দয়াটুকুও নেই? আরোহী মাথা নিচু করে নিল। মেহেদি স্যার বলল, তোমরা দুজনে শত্রুতা করবে আর মাঝখানে বলি হবে নিরীহ মানুষগুলো।
তোমরা জার্ক করলে, আবার সেই জার্ক করতে গিয়ে এভাবে মারবে? আমি ভাইস স্যারের সাথে কথা বলে কলেজের জার্ক বন্ধ করার ব্যবস্থা করছি। পিছন থেকে হ্যাপি বলল, স্যার আপনার চাকরিটা থাকবে তো? চাকরিটা চলে গেলেও তোমাদের মতো অমানুষগুলোকে মানুষ করে তবেই কলেজ থেকে ছেড়ে চলে যাব। মেহেদি স্যার কথাটা বলে চলে গেল। আমি বাবাকে বলে মেহেদি স্যারের ব্যবস্থা করছি। আয়ান আরোহীকে বলল, স্যার কিভাবে অপমান করে গেল? আমরা অমানুষ। আমাদের অপমানের শাস্তি স্যারকে পেতেই হবে। দুপুর 2টো, ফাঁকা রাস্তা। একজন মোটর সাইকেল চালিয়ে আসতেছিল। হঠাৎ করে কয়টা ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। মোটর সাইকেল থামিয়ে ফেলল। মোটর সাইকেলওয়ালা কিছু বুঝে ওঠার আগেই বেহুশ হয়ে যায়। ছেলেগুলো মোটর সাইকেল, মোবাইল, টাকা যা ছিল সব নিয়ে চলে গেল। রাস্তার পাশে লোকটা পড়ে থাকলো অচেতন হয়ে। কিছুক্ষণ পর সেখান থেকে কয়েকজন যাচ্ছিল। লোকটাকে দেখে তাড়াতাড়ি ভ্যান গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে চলে গেল। দুপুর 3টা, কলেজ ঘাটে বসে যে যার মতো করে সিগারেট টানতেছিল। এর ভেতর সিনিয়র ব্যাচ আসতেই জুনিয়ররা উঠে চলে যাচ্ছিল। সিনিয়ররা ওদের থেকে সিগারেট, লাইট সবকিছু নিয়ে কলেজ ঘাটে বসলো। এর ভেতর রফি এসে শাইমিনের কাঁধে হাত রেখে, কি রে মামা, আনছিস নাকি? না রে মামা, আজ না খেয়ে যেতে হবে। দাঁড়া, হ্যাপিকে ফোন করে বলি, ও ঠিকই নিয়ে আসবে। রফি হ্যাপিকে ফোন করে গুটি আনার কথা বলে দিল। তারপর ফোনটা রেখে দিল। এদিকে মেহেদি স্যার প্রিন্সিপালের অফিসের ভেতরে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল মেহেদিকে ধমক দিয়ে উঠল। কলেজ ঘাটে পুলিশের গাড়ি এসে থামল। পুলিশের গাড়ি দেখে মাদক সেবন করা কিছু কিছু ছেলে মেয়েরা দৌড়ে পালানোর চেষ্টা করলো। পুলিশের গাড়ি থেকে পুলিশের লোক নেমে বেশ কয়েকজনকে ধরল। সাইমন উঠে পালাতে যাবে, রাফি বলল, আরে বেটা, পালাচ্ছিস কোথায়? পুলিশ আমাদের ধরার ক্ষমতা রাখে নাকি? না রে মামা, ওদের বিশ্বাস নেই। ওরা কখন কি করে শেষে মানিজ্যদের ফালুদা হয়ে যাবে। ওরা ধরলে ওদের চাকরি থাকবে? তোর বয়ানবাজি নিয়ে তুই থাক, আমি পালাই। সাইমন কথাটা বলে ঘাটের নিচে দিয়ে দৌড় চলে গেল। রাফি বসে থাকলো। রাফির পেছন থেকে মেইলি কণ্ঠে, এখানে কি হচ্ছে? রাফি পিছে ফিরে পুরো হা হয়ে গেল। মেয়েটি বলল, এই একে গাড়িতে তোলো। রাফি বলল, ওয়েট ম্যাডাম, আমাকে গাড়িতে তুলবে মানে? কে আপনি? পোশাক দেখে বোঝো না আমি কে? রাফি বুকের উপর নাম লেখাটা দেখে, হ্যাঁ, অঙ্কিতা। যেখানে যায় সেখানে অনাহারে ফেলে দেই। এই দাঁড়িয়ে দেখছো কি তোমরা? ওকে গাড়িতে তোলো। দুজন পুলিশ এগিয়ে আসলো। রাফি বলল, ম্যাডাম, আপনি কিন্তু ভুল করছেন। আমাকে না চিনেই আমাকে গাড়িতে উঠাতে বলছেন। বয়স এত কম, এই বয়সে মাদক সেবন করছিস, লজ্জা লাগছে না? থানায় নিয়ে তোর লজ্জা পাইয়ে দিব। এই তোলো ওকে। পুলিশ দুজন অনকিতার কথা মতো রাফি ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাফি বলল, আপনি অনেক বড় ভুল করলেন। আপনার চাকরি থাকবে কিনা তা নিয়ে ভাবুন। কাকে ধরে নিয়ে যাচ্ছেন জানেন না। অনকিতা রাফির কথা কানে নিল না। রাফিকে গাড়িতে তুলে সবাইকে নিয়ে চলে গেল। অনকিতা বলল, আজকের পর থেকে যেই মাদক সেবন করবে তার কপালে দুঃখ আছে। অঙ্কিতা যেখানে যায় সেখানে অনাহার তৈরি করে দেয়। অনকিতা কথাটা বলে গাড়িতে উঠে চলে গেল। কিছুক্ষণ পর হ্যাপি বাইকে করে এসে দেখলো কলেজ ঘাট পুরো ফাঁকা। হ্যাপি দোকানদারকে জিজ্ঞেস করলো, মামা হঠাৎ সব ফাঁকা? কি হয়েছে জানিস? রাফি তো বড় গলায় ভালোই ফাপন নিচ্ছিল, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। হ্যাপি অবাক হয়ে, হোয়াট? কার এত বড় সাহস কলেজের ঘাটে রেড দেয়? হ্যাপি কথাটা বলে থানার দিকে চলে গেল।
কলেজ বয় রফিন এসে মেহেদি স্যারকে ডেকে নিয়ে যায় প্রিন্সিপালের রুমে। মেহেদি স্যার যেতেই প্রিন্সিপাল হামিদ রফিনকে ইশারা করতেই রফিন চলে গেল। মেহেদি স্যার দাঁড়িয়ে আছে। হামিদ উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে, তুমি কি এই কলেজের প্রিন্সিপাল হয়ে গেছো? হ্যাঁ, যে এত উঠতেছো? মেহেদি স্যার প্রিন্সিপাল হামিদের দিকে তাকিয়ে পড়ে। হামিদের ডান পাশে আজমল সাহেব বসা হ্যাপির বাবা, আর বাম পাশে আমির সাহেব বসা আরোহীর বাবা। আজমল সাহেব হামিদকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে অপমান করার সাহস কই থেকে পাও? তুমি কি ভুলে গেছো ওরা কারা? ওরা ভুল কাজ করেছিল, তাই শাসন করেছি, অপমান করিনি। আমির সাহেব বলল, এই শোনো, এত জ্ঞান দিতে আসবে না। আমি ওদের শিক্ষক গুরুজন। ওরা ভুল পথে গেলে ওদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের। ওরা কোথাও বেয়াদবি করলে প্রথমে সামনে চলে আসবে কোন স্কুল বা কোন কলেজ বা কোন ভার্সিটিতে পড়ে, সেখানকার স্যারেরা কি সঠিক শিক্ষা দিতে পারেনি, নাকি স্যাররা অশিক্ষিত হয়ে এগুলোকে অশিক্ষিত বানিয়েছে। পরিশেষে আসবে ফ্যামিলি বা বংশ, কোন বংশ বা কোন ফ্যামিলির ছেলে মেয়ে। আজমল সাহেব উঠে দাঁড়িয়ে, এরপর থেকে ওদের কাউকে যদি অপমান, বকা বা মারো, তাহলে তোমার জায়গাটা থাকবে না। স্যার, আপনি কি ওদের বিষয়ে না জেনে আমাকে ওদের দায়িত্ব থেকে বঞ্চিত করেছেন? কখনো বুঝবেন না, যখন বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তখন। এমনিতেই গতকাল একটা ছেলেকে জার্গে শিকার করে আধমরা করে ফেলেছে। যদি ছেলেটা মরে যেত তখন কি হতো ওদের? মেহেদি চুপ হয়ে যায়। আমরা বুঝে নিতাম ওদের এখন এনজয়ের সময়। ওদের মাঝখানে যেই বাধা দেবে তার অবস্থা খারাপ হবে। তোমাকে এবারের মতন বলে দিচ্ছি, পরের বার বলবো না, কাজে দেখাবো। আজমল সাহেব আর আমির সাহেব চলে গেল। মেহেদি প্রিন্সিপালের দিকে তাকায়। স্যার, আপনিও? মেহেদি প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে চলে গেল। আমরা হাত পা সব দিক দিয়ে শিকল দিয়ে বাঁধা। বর্তমানে যার যত ক্ষমতা তার তত টানদব বেশি। আমার কিছু করার নেই, তুমি কিছু মনে করো না। ওদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য ধমক দিয়েছি। যারা বুঝে না ভালো, তাদের ভালো চাইতে নেই। তুমি আর ওদের সাথে কোনোরূপ কথা বলবে না। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। হ্যাপি থানায় এসে দেখল সবাইকে জেলে ভরে রাখা হয়েছে একসাথে। রাফি হ্যাপিকে দেখে, তুই এসেছিস? ব্যস্ত বের কর আমাকে, তারপর ওই পুলিশ ম্যাডামকে বুঝিয়ে দেবো আমাকে ধরে আনার ফল। হ্যাপি হাতের ইশারায় রাফিকে চুপ করতে বলল। রাফি চুপ হয়ে গেল। হ্যাপি দারোগাকে বলল, ওদের ছেড়ে দিন। সরি ম্যাডাম, ম্যাডাম না অনুমতি দিলে আমরা ছাড়তে পারবো না। কোথায় আপনার ম্যাডাম? ডাকুন। বড় স্যার জরুরি মিটিং ডেকেছে, সেখানে গেছে, চলে আসবে কিছুক্ষণের ভিতর। আপনি তাহলে আমার কথাই ছাড়বেন না? সরি ম্যাম, তাহলে আমার চাকরি হারাবো। আপনি বসেন, কফি আনিয়ে দিচ্ছি। হ্যাপি বিরক্ত হয়ে গেল। হঠাৎ করেই পেপারের দিকে চোখ পড়ল হ্যাপির। প্রথম পৃষ্ঠার বড় করে অক্ষরে লেখা টাইগার। হ্যাপি পেপারসটা হাতে নিয়ে দেখতে থাকলো। বড় স্যারের মিটিংয়ে সব ধরনের অফিসার জয়েন হয়েছে। বড় গোল টেবিলে সবাই বসা। বড় স্যার একটা নিউজ চালিয়ে দেখালো সবাইকে। নিউজটা অফ করে, কি বলছে শুনতে পেয়েছো তোমরা? প্রশাসন নাকি কিছুই করতে পারছে না, সব টাইগার করে যাচ্ছে। আমাদের নাম পুরো ডুবিয়ে দিয়েছে। এই টাইগারকে খুঁজে বের করো। স্যার, আমরা তদন্ত শুরু করে দিয়েছি। তদন্ত শুরু করলে হবে না, আমার টাইগারকে চাই। স্যার, এই টাইগারের বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না, না কোনোদিন কেউ দেখেছে টাইগারকে, কিভাবে খুঁজব? আমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তাই তোমাকে এখানে এনেছি। তুমি টিম গঠন করে কাজ শুরু করে দাও। স্যার, আমার ফুল পাওয়ার চাই, আমার কাজে যেন কেউ বাধা না দেয়। ঠিক আছে, আমি তোমাকে ফুল পাওয়ার দেওয়ার ব্যবস্থা করছি। ধন্যবাদ স্যার। মিটিং শেষে সবাই বেরিয়ে পড়ল। হ্যাপি নিউজে দেওয়া টাইগারের খবর পড়ে শেষ করল। হ্যাপির মনে প্রশ্ন জেগে উঠল, কে এই টাইগার? এত পাওয়ার ওর?
সব আন্ডারগ্রাউন্ডের মস্তানদের এভাবে শেষ করে দিচ্ছে, ডাকাতদেরও শেষ করে ফেলছে। সত্যি খুব ভাবনার বিষয়। থানায় এসে সবার ফ্যামিলির লোক এসে হাজির হয়েছে। হ্যাপি তাদেরকে বলল, এনারা সবাই কারা? যাদের ধরে নিয়ে আসা হয়েছে তাদের ফ্যামিলির লোকজন। ম্যাডাম ফোন করে আসতে বলেছে। হ্যাপি দারোগাকে বলল। কিছুক্ষণ পর থানার সামনে গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে থানার ভেতর ঢুকে রাফির বাবা বলতে লাগলো, কার এত বড় সাহস আমার ছেলেকে ধরে নিয়ে এসেছে? সে কি আমার পরিচয় জানে না? দারোগা উঠে দাঁড়িয়ে, স্যার উত্তেজিত হবেন না, বসেন। কে এনেছে? কে? নতুন অফিসার। কোথায় সেই অফিসার? মিটিংয়ে আছে, এক্ষুনি চলে আসবে। রাফির বাবা হ্যাপিকে দেখে, মামনি, তুমি এখানে থাকতে আমার আশা লাগলো কেন? তুমি বলনি ওদের? আঙ্কেল বলছি, কিন্তু ওদের ম্যাডামের অনুমতি ছাড়া ছাড়াবে না। কে ওদের ম্যাডাম? এই নাম কি? পেছন থেকে দরজায় দাঁড়িয়ে, অঙ্কিতা যেখানে যায় সেখানে পুরো অনাহার ফেলে দেয়। রাফির বাবা হ্যাপি সবাই তাকিয়ে পড়ে অনুকিতার দিকে। অনুকিতা এসে চেয়ারে বসে। অনুকিতা আকবরকে ডেকে দিয়ে, সবাই এসেছে, ওকে ম্যাডাম। সবাইকে ভেতরে আসতে বলো। রাফির বাবা বলল, এই তুমি আমাকে চেনো? আমি এখানে থাকতে তুমি অন্যদিকে কথা বলছো, তোমার সাহস তো কম না? চেনো আমাকে? আপনাকে চেনার মতো সময় আমার কাছে নেই। রাফির বাবা রেগে যায়। আমার ছেলেকে ছেড়ে দাও। কে আপনার ছেলে? রাফি। বসেন, আপনি কথা বলেই ছেড়ে দিব। এই তোমাকে আমি বলছি, বুঝতে পারছো না? আমার সময়ের অনেক মূল্য। রাফির বাবা বলল। অনুকিতা উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে, রাফির বাবা পুরো রেগে যায়। হ্যাপি রাফির বাবার কানে কানে বলল, আঙ্কেল উত্তেজিত হওয়া যাবে না, ওকে ওর মতন করে বোঝাতে হবে। রাফির বাবা বসলো। আকবর সবাইকে ভেতরে নিয়ে আসলো। অনুকিতা বলল, কেমন মা বাবা আপনারা, হ্যাঁ? যে ছেলে মেয়েদের বিষয়ে খোঁজ খবর নেন না, কখন কি করে না করে কোনো খোঁজ খবরই নেন না। ছেলে মেয়েগুলোকে এভাবে অন্ধকার পথে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি আপনাদের? সবাই অবাক হয়ে গেল। আপনাকে বসতে বলেছি, বসুন, আর না হয় চলে যান। আপনার ছেলেকে আমি ছাড়বো না, যা পারেন করেন গিয়ে। মাদক সেবন করে, এখনই যদি এসব করে তাহলে সামনে তো আরো দিন পড়েই আছে, ভবিষ্যতে তো মাস্তান হবে। মাদক সেবন করতে না পেরে খুন করবে। এখনই সময় থাকতে শুধরে দিন, না হলে পরের বার আমি কাউকেই ছাড়বো না। প্রথমবারের মতো সবাইকে ওয়ার্নিং করে দিলাম। কমিশনের ভেতরে ঢুকতে ঢুকতে অনুকিতা দাঁড়িয়ে স্যালিউট দিল। কমিশনার একটু রেগে গিয়ে, নতুন আসতে না আসতেই ঝামেলা পাকিয়ে ফেলেছ? সরি স্যার, বুঝতে পারিনি। তুমি ওনাকে চেনো? ওনার ছেলেকে কেন ধরে নিয়ে এসেছো? স্যার মাদক সেবন করছিল, তখনই ধরেছি। তুমি চেনো তাকে? তুমি কার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ? সরি স্যার, আমি খারাপ ব্যবহার করিনি। বসিয়ে রেখেছ কেন? সে বলার সাথে সাথে তোমার ছেড়ে দেওয়া উচিত ছিল। সরি স্যার, আইন সবার জন্যই সমান, সে যেই হোক না কেন আইন তাকে মানতেই হবে। তুমি কি তাকে আইন শেখাচ্ছ? না স্যার। এরপর থেকে তাদের চিনে রাখো, তার ছেলেকে আর ধরবে না। সরি স্যার, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। যেই অন্যায় করুক না কেন আইনের চোখে সবাই সমান, আমি ধরবই। তোমার সাহস তো কম না? সেন্ট্রি, সবাইকে ছেড়ে দাও আর চার্জশিট বানাও। আজ থেকে রেড চলবে সব জায়গায়, সবাইকে ধরতে হবে। অনুকিতা কথাটা বলে চলে গেল। রাফির বাবা কমিশনারকে বলল, তুমি কেমন অফিসার যে ও তোমাকেও ছাড়লো না? ওর ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। রাফি সহ সবাইকে ছেড়ে দিল। যে যার ফ্যামিলির লোকের সাথে চলে গেল। রাফি ওর বাবাকে বলল, এই অপমান সহ্য করার না। তোমাকে অপমান করলো, ওর এত বড় সাহস। অপমানের সব হিসাব আমি নেব, চিন্তা করিস না।
বদলা না নেওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। হ্যাপি, রফি আর রফির বাবা চলে গেল। কমিশনার বড় অফিসারকে ফোন দিল। বড় অফিসার ফোন ধরতেই, কেমন অফিসার পাঠাইছ? আমাকে মূল্যায়ন করে না, সবার সামনে অপমান করে। ওকে ট্রান্সফার করার ব্যবস্থা করো। স্যার, ওকে টাইগারকে ধরার জন্য এনেছি। ওর বুদ্ধিমত্তা অনেক বেশি। ওকে ওর মতো চলতে দিন, তারপর না হয় টাইগারকে খুঁজে বের করার পর ওর ব্যবস্থা একটা হবে। আমি কোনো কিছু শুনতে চাই না। ও আমার কাছে এসে মাপ চাইবে, না হলে তুমি কিছু করতে না পারলে আমি করব। কমিশনার কথাটা বলেই কেটে দিল ফোনটা। রাত 8টা। ক্লাবের ভেতর আরোহী, আয়ান, মালিহা সবাই আড্ডা দিচ্ছে। তখন সাইমিন এসে, কি হয়েছে জানিস? কি? রাফি তো বড় গলায় ভালোই ফাপন নিচ্ছিল, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। ওর ফাপড় সব শেষ, ওর বাবাও অপমান হয়েছে। কে রে এই পুলিশ, যার এত বড় সাহস? অঙ্কিতা অফিসার টাইগারকে ধরার জন্য এখানে পাঠিয়েছে। মালিহা অবাক হয়ে, তুই থাকিস কোথায়? টাইগারের নাম এখন সারা বিশ্বে ফুটে উঠেছে। পত্রিকা খুলতেই টাইগারের খবর প্রথম পৃষ্ঠায়। মালিহা সবাই অবাক হয়ে গেল। রাত 12টা। পুলিশের গাড়ি আবাসিক হোটেলের সামনে এসে দাঁড়ালো। আবাসিক হোটেলের ভেতর খবর চলে গেল পুলিশ এসেছে। সবাই যে যার মতো অবস্থান নিতে লাগলো। অনকিতা গাড়ি থেকে নেমে, কেউ যেন পালিয়ে যেতে না পারে। আকবর, তুমি এসো আমার পেছনে। ওকে ম্যাডাম। অনকিতা রিসেপশনে ঢুকতেই ম্যানেজার বলল, আরে ম্যাডাম, আমার হোটেলে রুম লাগবে নাকি? রুম লাগবে না, তবে রুমে যে 2 নম্বরে কাজ করছে তাদেরকে লাগবে। রুমের ভেতর 2 নম্বরে কাজ? আমার হোটেলে এসব চলে না ম্যাডাম। আমাদের কাছে ইনফরমেশন আছে। স্যার, ভুল ইনফর্ম পেয়েছেন। আমার হোটেলে শুধুই গেস্ট আছে। ও আচ্ছা, তাহলে তো রুমগুলো যে দেখতে হয়। আরে ম্যাডাম, আসছেন, চা পানি খেয়ে যান। কষ্ট করে কেন রুম দেখবেন? চা পানি খেতে আসিনি, এখানে ডিউটি পালন করতে এসেছি। অনকিতা কথাটা বলেই 2 তলায় উঠে গেল। ম্যানেজার পেছন থেকে, ম্যাডাম, এটা কার হোটেল আপনি জানেন না? ভালো ভালো চা নাস্তা করে চলে যান, খুশি করে দেব। আকবর, এটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দাও আর মুখে টেপ মারো। আর এটা যারই হোটেল হোক না কেন, তাদের দেখার টাইম নেই। আকবর অনকিতার কথা মতো ম্যানেজারের হাতে হাত করা পরিয়ে মুখে কস্টেপ লাগিয়ে দিল। অনকিতা একে একে সব রুম লক করে দিল। কেউ কেউ খুলল আর কেউ কেউ খুলল না। যারা খুলেছিল তাদের সবকিছু ঠিক ছিল, যারা খোলেনি সেই রুমগুলো অনকিতা চিহ্ন লাগিয়ে দিল। অনকিতা ইশারা করল, আকবর সোর্সদের ইশারা করল। অনকিতা ম্যানেজারের মুখ খুলে দিয়ে, তুই বলবি পুলিশ চলে গেছে, যে যার মতো করে বের হয়ে যাও। আমি বলবো না। মরতে না চাইলে বল, আর যদি না বলিস তাহলে মিডিয়া এনে নিউজ করিয়ে সিল করিয়ে দিব পুরো। ম্যানেজার ভয় পেয়ে যায়। ম্যানেজার অনকিতার কথা মতো কথাগুলো বলতেই সবাই রুমের দরজা খুলে দৌড়ে পালাতে গেল। নিচে যেয়ে পুলিশের হাতে ধরা পড়ল সবাই। রুমের ভেতর যা পাওয়া গেছে অনকিতা সব সংগ্রহ করে নিয়ে ম্যানেজার সহ সবাইকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। পরের দিন সকালে নিউজ হয়ে গেল পুরো। অনকিতার নামে প্রশংসায় মিডিয়ার লোকজন। রফি কলেজে আসতে সবার মুখে একটাই কথা, আমাকে ধরলে তার চাকরি হারাবে। কই, কিছুই তো হলো না। রফি সবার মুখে এমন কথা শুনে বিরক্ত হয়ে যায়। চিল্লিয়ে উঠে রফি, সবাই চুপ হয়ে যায়। উফ, লজ্জা লজ্জা! এই লজ্জা রাখি কোথায়? কোন মুখে কলেজে আসলো কে জানে। রফি আরোহীর দিকে তাকিয়ে পড়ল। আরোহীর পাশে সাইমন দাঁড়ানো। রফি বলল, সাইমন, তাহলে তুই এসব বলেছিস? কি করব মামা, তুই তো কত বড় মুখে বলেছিলি, শেষে কিনা অঙ্কিতা ম্যাডাম তোকে ধরে নিয়ে গেল, তাও আবার মহিলা। আরোহী, আয়ান, মালিহা হেসে উঠল। সব জায়গায় রাজত্ব চলে না, কিছু জায়গায় বিড়াল হতে হয়। ম্যাও ম্যাও।
রাফি রেগে যেয়ে সাইমন, তোকে আমি দেখে নেব। রাফি কথাটা বলে চলে গেল। সাইমন বলে উঠল, কি দেখবি তা আমিও ভালো করে জানি। সবাই হো হো করে হেসে উঠল। রাফি রাখতে রাখতে কলেজ গেট দিয়ে বের হতে যাবে, তখনই তানজিন আর রিফা সামনে দাঁড়িয়ে। এত রাগ মুডে কোথায় যাচ্ছিস? আমাকে পুরো পচিয়ে দিল কলেজের ভেতর। কে রে? সাইমন আরোহীকে সব বলে দিছে, এখন আরোহী আমাকে। তোকে পচিয়ে দেওয়া মানে আমাদের পচিয়ে দেওয়া, এর শোধ তো নিতেই হবে। আগে ওই পুলিশ অফিসারের ব্যবস্থা করি, তারপর সাইমন, তারপর আরোহীকে। আমাকে অপমান করা। শান্ত হ। আজ আর কলেজে থাকবো না। চল কোথাও থেকে ঘুরে আসি। বড় স্যার অনুকিতাকে কল করলো। অনুকিতা করতে বড় স্যার বলল, তুমি করছোটা কি? স্যার, এখানে অনেক অন্যায়ের আড্ডাখানা গড়ে উঠেছে। এইগুলোকে ভাঙতে না পারলে টাইগারকে ধরতে পারবো না। তুমি আবাসিক হোটেলে রেড দিতে গেছো কেন? নিজের বিপদ নিজে ডেকে এনো না। ভুলে যাও না আমরা বাধা, নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারি না। স্যার, আপনি জানেন আমি কেমন। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি আমার দায়িত্ব থেকে সরতে চাই না, আর না কোনো অন্যায়কারীকে ছেড়ে দিব, সে যত ক্ষমতাবানই হোক না কেন। যা করবে ভেবে চিন্তে করবে, আর হ্যাঁ, সাবধানে থাকবে। সব সময় গার্ড সাথে রাখবে। তুমি যেখানে গেছো জায়গাটা সেফ না। ঠিক আছে স্যার, সব কিছু ঠিক করে তারপরই এখান থেকে যাব। বড় স্যার কলটা কেটে দিল। অনুকিতা ফোনটা হাতের ভেতর ঘোরাচ্ছে আর মনে মনে ভাবছে, নিশ্চয়ই কেউ স্যারকে বলেছে, বড় কোথাও থেকে তাকে সাবধান করছে। আমি দেখতে চাই এদের দৌড় কত দূর। হ্যাপি কলেজে এসে দেখলো সিনথিয়া বাদে আর কেউ নাই। হ্যাপি সিনথিয়াকে জিজ্ঞেস করলো। সিনথিয়া বলল, ওরা সবাই ঘুরতে গেছে। আমাকে জানালো না? রাফিকে কলেজের ভেতর সবাই মিলে অপমান করেছে। বলিস কি? নিশ্চয় গতকালের কাহিনী নিয়ে আরোহী করেছে এই কাজটা। হ্যাঁ, আরোহীকে এমনভাবে অপমান করব ও কলেজের ভিতরে ঢোকার সাহস পাবে না। হ্যাপি আর সিনথিয়া কথা বলতে লাগলো। সিনথিয়ার চোখ গেটের দিকে গেল। একটা ছেলেকে দেখে সিনথিয়া বলল, নতুন মুরগি মনে হচ্ছে। ডাকতে, আজকে আমি আর তুই এটাকে ভালো মতন ডাক দিব। সিনথিয়া ছেলেটাকে ডাক দিল। ছেলেটা এগিয়ে আসতেই সিনথিয়া বলল, নাম কি? নতুন কলেজে? হ্যাঁ। কলেজের রুলস জানা আছে তো? সরি, বুঝতে পারিনি। কলেজে নতুন যেই আসুক না কেন তাকে একটা কাজ করতে হয়, জানো তো? ঈশান অবাক হয়ে, না। সিনিয়রদের জুতা মুছে দিতে হয়। এটা কেমন নিয়ম আবার? আমি তো কখনো শুনিনি। শোনোনি তো কি হয়েছে? তোমার নামে ওর পায়ের জুতো মুছে দাও। আমি পারবো না। সিনথিয়া ঈশানের কলার ধরে, পারবি না? তাহলে তোকে এর থেকে বড় শাস্তি পেতে হবে। সিনিয়রদের সাথে বেয়াদবির ফল তোকে হাড়ে হাড়ে বোঝাবো। না না, আমি মুছে দিচ্ছি। কলেজে সবাই চেয়ে হাসাহাসি করছে। ঈশার সবার হাসাহাসি দেখে এবার হ্যাপির দিকে তাকালো। তাকিয়ে হ্যাপিকে দেখে বলল, বাহ, কি সুন্দর দেখতে। কি বললি? আপনি অনেক সুন্দর। তোর সাহস তো কম না। চুপচাপ জামা দিয়ে পা মুছে দে, তা না হলে। দিচ্ছি। ঈশান মাটিতে বসে জামার কোনা দিয়ে হ্যাপির পায়ের কাছে নিয়ে বলল, কি সুন্দর পা। বললে তো সারা জীবন মুছে দিতাম। হ্যাপি কথাটা শুনতে পায়। হ্যাপি ঈশানের কলার ধরে উঠিয়ে, তোর মতলব তো ভালো না, আমার দিকে নজর দিস। তোকে তো। হ্যাপি ঈশানকে চড় মারতে যাবে, তখনই ঈশান হ্যাপির হাত ধরে উল্টো ঘুরিয়ে দিয়ে পিঠটা নিজের বুকের সাথে ঠেকিয়ে, সুন্দরী, এত তেজ ভালো না। তোমাকে আমার ভালো লেগেছে। আমার যে তোমাকেই লাগবে। সিনথিয়া কলেজের সবাইকে সহ অবাক করে দিল। হ্যাপি বলল, ছাড় আমাকে, তুই অনেক বড় ভুল করলি। ভুল ঠিক আমি পরে বোঝে নেব। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার উপর পুরো ফিদা হয়ে গেছি।
ছাড় হ্যাপিকে, তোকে তো দেখে নিব। বিয়েটা তোমাকেই করছি। ঈশানের সাহস দেখে সবাই অবাক হয়ে গেল। ঈশান চলে গেল। হ্যাপি রাগে ফেটে পড়ল। আরোহী থানায় ফুলের তোড়া নিয়ে হাজির হলো। আকবর আরোহীকে দেখে, ম্যাডাম আপনি? এই, আপনাকে বলেছি না আমাকে ম্যাডাম বলবেন না। আমি আপনার অনেক ছোট, ম্যাডাম বলে লজ্জা দেবেন না, আমার নাম ধরে ডাকবেন কেমন? কিন্তু ম্যাডাম। আমি কিন্তু বাবাকে বলে চাকরি থেকে বের করে দেব, আর একবার যদি বলেন। না না, শেষে বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। আরোহী আকবরের কথায় হাসল। হঠাৎ ফুল নিয়ে থানায়? অঙ্কিতা ম্যাডামকে শুভেচ্ছা জানাতে এসেছি। ম্যাডাম ভেতরে আছে। চলুন। আকবর আরোহীকে নিয়ে গেল। আকবর দরজার কাছে দাঁড়িয়ে, ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। আকবরের সাথে আরোহী ঢুকে পড়ল। আরোহী ফুলটা টেবিলের ওপর রেখে, হ্যাঁ আসুন। আপনাকে এই থানায় স্বাগতম। আর এই ফুলের তোড়া, গতকালকে যে কাজটা আপনি করেছেন তার জন্য আপনি প্রশংসনীয়। আপনার মতো অফিসারদের প্রয়োজন সবখানে। ধন্যবাদ, কিন্তু অন্য একদিন এসে চা কফি খেতে খেতে অনেক গল্প করব। আজ একটু তাড়া আছে, যেতে হবে। আরোহী চলে গেল। অনকিতা অবাক হয়ে চেয়ে আছে আর বলল, মেয়েটা খুবই আজব তো। হ্যাঁ ম্যাডাম, অনেকে আজব। কে মেয়েটা? আরোহী আমির সাহেবের মেয়ে। ও, মেয়েটা অনেক ভালো দেখি। ম্যাডাম ভালো বলবেন না। মানে ভালো না হলে তো ফুল নিয়ে আমাকে শুভেচ্ছা জানাতে আসতো না। আপনি যে কলেজ ঘাট থেকে রাফিকে ধরে এনেছিলেন, হ্যাপিকে বসিয়ে রেখেছিলেন তার জন্য। এই হ্যাপিটাকে? আরোহীর চিরশত্রু, একে অপরের শত্রু। কেউ কারো ভালো দেখতে পায় না, আবার কারো খারাপ কিছু শুনলে পার্টি করে হাসাহাসি করে। হ্যাঁ বুঝেছি। ছোট লোকের বাচ্চা, দামি গাড়ি দেখলেই তার সামনে মরতে চলে আসতে হয়, তাই না রে? যাতে করে তোর পরিবার টাকা হাতিয়ে নিতে পারে। তোর তো এখন কিছু করার ক্ষমতা নেই। তা কতদিন ধরে চলছে এইসব ব্যবসা? সরকারের সামনে থেকে। বাস্তবতার ভেতর আপদ এসে পড়ে। একজন বৃদ্ধাকে সরিয়ে নিল। আরোহী গাড়ির কাছে যেয়ে পার্স থেকে টাকা বের করে নিয়ে বৃদ্ধ লোকটার পকেটে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। সবাই আরোহীর এমন ব্যবহারে অবাক। বেশি কথা বলে গেলেও আর টাকাও দিয়ে গেল। কলেজ গেটের সামনে হকি নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাপির গ্যাং। ঈশানকে আজ এমন শিক্ষা দিবে যাতে কেউ আর হ্যাপির দিকে তাকিয়ে কথা বলতে না পারে। মেহেদি স্যার ওদের দাঁড়ানো দেখে বুঝতে পেরেছে কোনো একটা ঝামেলা পেকেছে। মেহেদি স্যার ওদের দেখে ও না দেখার ভান করে চলে গেল। ওদের সে কিছুই বলতে পারবে না। ঈশান হেঁটে আসছে। হ্যাপি একজনকে ইশারা করতে একজন যেয়ে ঈশানের কলার ধরে টানতে টানতে নিয়ে আসলো। ঈশান অবাক হয়ে চেয়ে আছে। ঈশানকে এনে হ্যাপির সামনে দাঁড় করালো। হ্যাপি বলল, তোকে চাইলে ক্লাস থেকে তুলে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তা করি না কখনো। স্যারদের সম্মান করি, এই জন্য তুই এতক্ষণ সুস্থ শরীরে ছিলি। আমার সাথে বেয়াদবি করার ফল তুই বুঝবি। আমাকে টাচ করেছিস। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দেন। তোকে ছাড়লে আমার সম্মান কমে যাবে। আজ তোর এমন অবস্থা করব, হাড়ে হাড়ে টের পাবি। হ্যাপি হকি উঠিয়ে মারতে যাবে, তখন ঈশান বলল, পিছে দেখুন। হ্যাপি আর ওর গ্যাং পিছে ফিরতেই ঈশান দৌড় দিল। ঈশানের পিছে ছুটলো হ্যাপি আর তার গ্যাং। ঈশান দৌড়াচ্ছে আর চিল্লিয়ে বলছে, তোমার যতই গ্যাং নিয়ে আমাকে ভয় দেখাও না কেন, তারপরেও বলবো আমি তোমার রূপে মগ্ন হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি। তোর সাহস থাকলে দাঁড়া, তারপর তোকে বোঝাবো ভালোবাসার মানে। হ্যাপি চলে গেল। ঈশান বাসের পেছনে উঠে পড়ল। হ্যাপি দাঁড়িয়ে পড়ল। ঈশান হাত দিয়ে ফ্লাইং কিস দেখালো। হ্যাপি আরো রেগে গেল। হ্যাপি বলল,
তোকে আমি দেখে নিব এই হ্যাপির সাথে মজা নেওয়া। হ্যাপি চলে গেল। আরোহীর আসতে আসতে লেট হয়ে গেল। সবাই সেই কখন থেকে বসে আছে। আরোহী বাসায় আসতেই আরোহীর মা রেহানা বেগম বলল, এত লেট করলি কেন? সরি মামা, রাস্তায় কই থেকে একজন গাড়ির সামনে এসে উড়ে এসে পড়েছিল। কোনো কিছু হয়নি তো? না, ব্রেক করেছিলাম, বেটা বেঁচে গেছে, না হলে তো বাবার কতগুলো টাকার ক্ষতি হয়ে যেত। ভালো হয়েছে, সবাই ওয়েট করছে তোর জন্য, আয়। আরোহী ড্রয়িং রুমে যেতেই আবুল সাহেব বলল, ভাইজান, ওকে দিয়ে কোনো কিছুই হবে না, ওর উপর ভরসা করো না। কি রে মা, তুই পারবি না? হয়েছে না হয় একটু লেট, কেন লেট হলো তা না জিজ্ঞেস করে এই হবে না সেই হবে না তা হবে না। উফ, কেন, আমার তো কোনো বিপদ হতে পারতো নাকি? হ্যাঁ ঠিকই তো বলছে, তোমরা শুধু শুধু আমার মেয়েটাকে দোষারোপ করো। এখন যদি টাইম মেনটেন করতে না পারে কখন করবে? মাত্র কি বললাম আমি? সব গুলিয়ে ফেলেছো? তোর ছাই, আমি কিচ্ছু করতে পারবো না। আরোহী কথাটা বলে চলে গেল। আমির সাহেব বলল, শুধু শুধু মেয়েটাকে না রাগালেও পারতে। ওরে তো আমার আগাতে ভালো লাগে, পুরোই যেন আমাদের মায়ের কপি, কিছু বললেই রাগে ফুঁসে ওঠে ও, তাই। আমির সাহেব আর রেহানা বেগম সবাই হাসাহাসি করছে। একবার ফোন পেয়ে ছুটে গেল হাসপাতালে। হাসপাতালে যেতে ওয়ার্ড বয় আকবরকে নিয়ে বেডে নিয়ে, স্যার এই যে উনি। আকবর লোকটার কাছে যেয়ে, কি সমস্যা হয়েছে আপনার? আমার মোটরসাইকেল আর নগদ টাকা সব ছিনতাই করে নিয়ে গেছে। কখন ঘটেছে এই ঘটনা? গতকাল আমার বাইক থেকে থামতেই আমাকে সাথে সাথে বেহুশ করে ফেলে, তারপর হুঁশ ফিরতেই আমি এখানে। প্লিজ স্যার, আমার শেষ সম্বল, কিছু একটা করেন, না হলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। ঠিক আছে, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, নিশ্চিন্তে থাকুন। আপনি কাউকে চেনেন? না স্যার। আচ্ছা, সুস্থ হলে থানায় এসেন, দেখি কতদূর কি করতে পারি। আকবর লোকটার সাথে কথা বলে অনুকিতা ম্যাডামকে কল দিল। কল দিয়ে সব কিছু জানিয়ে দিল। হ্যাপি মাথায় পানি ঢালছে আর রাগে ফুলতাছে। বিড় করে বলছে, ঈশানের বাচ্চা, তোরে একবার পাই, তারপর দেখ তোকে কি করি। তোর এমন অবস্থা করব তুই নিজেও জানবি না। রাফি, রিফা, তানজিনা হ্যাপির সামনে দাঁড়িয়ে, তোর সাথে এমন ঘটনা ঘটে গেল, আমাকে জানালি না কেন? যেখানে মরতে গেছিলি সেখানে যা, এখন আসিস কেন? তুই ভুল বুঝিস না, কে ছেলেটা? চুপ থাক তুই। আরোহী, কি কিছু জানতে পেরেছিস? তুই পড়ে আছিস আরোহীকে নিয়ে, এখানে কি আমার মাথা গরম করতে এসেছিস? কি হয়েছে রে মা? কিছু না। মাথায় এভাবে পানি ঢালছিস কেন? কোনো সমস্যা? ওকে তো আমি। কাকে কি করেছে তোর সাথে আমাকে বল, আমি উঠিয়ে নিয়ে আসি আমার লোক দিয়ে। তোমাকে এর ভিতরে আসতে হবে না, আমার সমস্যা আমি বুঝে নিব। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। র‍্যাগ দিতে চেয়ে আমি নিজেই রাগ হয়ে গেলাম। হারামিটাকে পেয়ে নি আমি একবার। মেহেরাব আর জয় টং দোকানে বসে চা খাচ্ছিল। তখন পুলিশের গাড়ি এসে থামলো। অনুকিতা গাড়ি থেকে নেমে চায়ের দোকানদারকে বলল, মামা চা দাও তো। বসেন ম্যাডাম, দিচ্ছি। মামা একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ ম্যাডাম বলেন। এখানে একটা মেয়ের গ্যাং আছে, ওই বিষয়টা যদি একটু বলতেন। চাওয়ালা ভয় পেয়ে, না 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 ম্যাডাম, আমি কিছুই বলতে পারবো না। আমি কিছু বললে আমাকে মেরে ফেলবে। ওর গ্যাংয়ের লোকজন ছদ্মবেশে থাকে, কে কি করে না করে সব জেনে যায়। অনুকিতার নজর গেল মেহেরাব আর জয়ের দিকে। রেজাউলকে ইশারা করল। রেজাউল এসে মেহেরাব আর জয়কে বলল, এই তোমরা কারা? আমি জয়, পড়াশোনা করি, মেসেই থাকি। মেহেরাব তোতলিয়ে বলতে যাবে, তখন জয় ওকে থামিয়ে দিয়ে, ও তোতলা আমার রুমমেট, একই কলেজে পড়ি, আমি ওর সিনিয়র।
মেহরাব মাথা নাড়ায়। রেজাউল বলল, এদিকে আয়। মেহরাব আর জয় উঠে রেজাউলের সাথে গাড়ির কাছে গেল। রেজাউল বলল, গাড়িতে ওঠ। স্যার, আমরা কি করেছি? তোরা গ্যাংয়ের লোক। আমরা আবার কোন গ্যাংয়ের লোক হলাম? কি বলছেন? রেজাউল ধমক দিয়ে দুজনকে গাড়িতে উঠালো। অনুকিতা চাওয়ালার মাথায় পিস্তল ঠেকালো। চাওয়ালা অবাক হয়ে গেল। অনুকিতা চাওয়ালার মাথায় পিস্তল ম্যাডাম কি করছেন? আমার ভয় লাগছে। তাহলে সোজাভাবে বল, না হলে। আমি কিচ্ছু জানি না। আমাকে কেন ভয় দেখাচ্ছেন? উপরে চলে যা, বাইরে বেরিয়ে আয়। চাওয়ালা বাইরে বেরিয়ে আসলো। আকবর চায়ের দোকানে ঢুকে সবকিছু দেখলো। দোকান থেকে দেশীয় অস্ত্র বের করে। তোরা গ্যাংয়ের লোক। ওর চালাকি বের করব। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিচ্ছু জানি না। থানায় চল, গরম ডিম থেরাপি দিলে সুরসুর করে বেরিয়ে আসবে সব কথা। চাওয়ালা পালানোর জন্য দৌড় দিতে যাবে, তখন রেজাউল চাওয়ালাকে ধরে কয়েকটা চড় মেরে, পুলিশকে আর বোকা ভাবলে হবে না। পুলিশ বদলে গেছে, তোদের জম চলে এসেছে, বাঁচবি কি করে তাই ভাব। রেজাউল হাত কড়া পরিয়ে নিয়ে গাড়িতে উঠালো। অনুকিতা চাওয়ালার দোকানের ভেতর ঢুকে, আর কিছু পেলে? ম্যাডাম, এখানে তো মাদকের কারখানা, হিরোইন আফিম এ ভরপুর। এত দিন ধরে রাত বিরাত চা বিক্রির নামে এইসব করে আসছে। সব নিয়ে চলো, এদের মূল হোতাকে খুঁজে বের করতেই হবে। আকবর সবকিছু একটা ব্যাগে ভরে নিল, সাথে লোকগুলো দিয়ে ভালোভাবে তল্লাশি করালো। দেশীয় অস্ত্র ও পেল অনেকগুলো। সবকিছু নিয়ে গাড়িতে ওঠালো। অনুকিতা জয় আর মেহরাবের সামনে দাঁড়িয়ে, মাদক নিতে এসেছিলি? তোদের সাথে আর কে কে আছে? আমি মাদক নিতে আসিনি। জয় মেহরাবকে ধমকে দিয়ে, তুই তোতলা, চুপ থাক, আমি বলছি। ম্যাডাম, আমরা এসবের কিছু জানি না, আর না আমরা এসব খাই। তাহলে এই চায়ের দোকানে এই রাতে কেন? এসে তো দেখতেছিলেন চা খাচ্ছিলাম, মাদক কখন নেব? অনুকিতা আকবরকে ইশারা করতে আকবর ওদের দুজনকে চেক করতে লাগলো। জয়ের পকেটে মাত্র 15 টাকা, আর মেহেরাবের পকেট থেকে 12 টাকা পায়। টাকাগুলো দেখে রেজাউল বলল, এই টাকা দিয়ে এসছে মাদক খেতে। আচ্ছা তোমরা যাও, যদি কোনো ঝামেলা পাকাও না তাহলে সোজা হাজতে ভরে দিব, সাথে ঘা ফ্রি। ঠিক আছে ম্যাডাম। অনুকিতা গাড়িতে উঠে চলে গেল। জয় আর মেহরাব যেতে লাগলো। মেহরাব তোতলিয়ে, আমি আর রচা খেতে আসবো না। তুই তো সেই লেভেলের ভিতর। না না, পুলিশে ধরবে। তোকে আসতে হবে না, আর তোর সাথে আমি কোথাও যাব না। ঠিক করেই কথা বলতে পারিস না। মেহরাব আর কিছু বলল না, চলে গেল। লিমান দৌড়াতে দৌড়াতে গুদাম ঘরের ভেতর ঢুকে, মেধা আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে। মেধা পিস্তল উঠিয়ে, মামার খবর কিভাবে জানলো? ইনফরমারের মাধ্যমে নতুন অফিসার এসে ঝামেলা পাকাচ্ছে অনেক, তোকে ধরতে এসেছিল। মেধা জোরে হেসে ওঠে। এই মেধাকে ধরা এত সহজ না। মেধাকে ধরতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। এই অফিসার অনেক ডেঞ্জারাস। এই তোরা সব কই, বের হ, দেখি কার কলিজা আছে আমাকে আটকে রাখার। মেধার লোকজন বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসলো। মেধা সবাইকে নিয়ে রওনা হলো। থানার সামনে এসে গাড়ি থামলো। চাওয়ালাকে গাড়ি থেকে নামালো। অনুকিতা বলল, ওকে হাজতে রাখো, কাল সকালে ওকে দেখে নিব। এখন বাসায় যাচ্ছি, রেস্ট করব, অনেক ধকল গেছে। ঠিক আছে ম্যাডাম। অনুকিতা চলে গেল গাড়িতে। রেজাউল বলল, আমি ওই থানায় যাচ্ছি, কাজ আছে। তুমি ওকে থানায় রেখে বাসায় চলে যাও, রেস্ট নাও, ভোরে চলে আসবে। ওকে স্যার। রেজাউল চলে গেল। আকবর চাওয়ালাকে নিয়ে জেলের ভেতর রেখে ডিউটিতে পুলিশ ওপরে দায়িত্ব দিয়ে চলে গেল। রাত 3টা। মেধা লোকজন নিয়ে থানার সামনে চলে আসলো।
লিমন বলল, গেটে তালা মারা। এই গেটটা খোল, আর তুই প্ল্যান বি মতো কাজ কর। ঠিক আছে। একজন যে তালা খুলল, আরেকটা মেয়ে থানার ভেতর ঢুকে গেল। কর্মরত পুলিশ সবাই ঝিমুচ্ছে। মেয়েটা সুযোগ বুঝে স্প্রে করে দিল। স্প্রের ঘানে সবাই ঘুমিয়ে পড়ে। মেধা থানার ভেতর ঢোকে। কার ক্ষমতা আছে মামাকে আটকে রাখার? ভাগ্নি, এসেছিস তুই? তোমার খবর পেয়ে না এসে পারি? কে ধরে নিয়ে এসেছে বলো, এক্ষুনি ওকে শেষ করে দিয়ে যাব। চলে গেছে ওরা, এখানে নেই। বেঁচে গেল ওরা। জেলের তালা ভেঙে চাওয়ালাকে বের করে নিয়ে চলে গেল। ভোরে অনুকিতা থানায় এসে পুরো থ হয়ে গেল। থানার ভেতরে তাড়াহুড়ো করে ঢুকে সবাই লুটিয়ে পড়ে আছে। জেলের তালা ভাঙা, চাওয়ালা নেই। অনুকিতা আকবর আর রেজাউলকে খবর দিল। রেজাউল আর আকবর এসে দেখলো সবাই লুটিয়ে পড়ে আছে। অনুকিতা রেগে, কি করছিলেন কি আপনারা? যে আসামি নিয়ে চলে গেল? ম্যাডাম, আমি পাশের থানার জরুরি কাজের জন্য গেছিলাম। ম্যাডাম, আমার ডিউটি শেষ হয়ে গেছিল, তাই রেস্ট নিতে গেছিলাম। ম্যাডাম, এমনটা হবে আগে জানতে পারলে তো সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিতাম। এখন থানার পুরো বদনাম হয়ে যাবে। ম্যাডাম, এদেরকে কি করবেন? এদের নিয়ে বের হলে মিডিয়ার মুখোমুখি হতে হবে। কি জবাব দিব তখন? ম্যাডাম, মিডিয়া আমি ম্যানেজ করে নিব, আপনি অ্যাম্বুলেন্স খবর দেন। অনুকিতা অ্যাম্বুলেন্সকে ফোন করে আসতে বলে দিল। মিডিয়ার লোকজনও এসে হাজির হয়ে গেছে শোনা মাত্রই। অ্যাম্বুলেন্স আসতেই সবাইকে স্ট্রেচারে করে নিয়ে গাড়িতে উঠিয়ে চলে গেল। আসলে গতকাল রাতে রাস্তার পাশে একটা ব্যাগ উদ্ধার করেছিলাম, তার ভেতরে স্প্রে ছিল। ভুলক্রমে আমাদের ডিপার্টমেন্টের একজন মশার স্প্রে ভেবে সব জায়গায় স্প্রে করতেছিল, তারপর সবাই ঘুমের দেশে তলিয়ে গেছে। সেই সুযোগ নিশ্চয়ই নেই, আমাদের সিকিউরিটি অনেক শক্ত। আকবর সাংবাদিকদের ম্যানেজ করে নিল। সাংবাদিকরা তাদের নিউজে প্রথম হেডলাইনে দিয়েছে, মশার স্প্রে ভেবে ঘুমের স্প্রে দেওয়ার ফলে ডিউটিরত সব পুলিশ ঘুমের দেশে হারিয়ে গেছে, এখন সবাই হসপিটালে। মিডিয়ার লোক চলে গেল। এমন হেডলাইন দেখে সবাই হাসছে। পুলিশেরও তাহলে এমন ভুল হয়? অনুকিতা এসে আকবরকে বলল, কত সুন্দর করে ম্যানেজ করেছেন, তা না হলে পুরো বদনাম হয়ে যেত। বদনামকে সুনাম করার জন্য ওই চাওয়ালাকে ধরতে হবে, তারপর ওকে বোঝাবো পুলিশের সাথে টেক্কা নেওয়া। ওকে এখন কোথায় খুঁজবো? আকবর, রেজাউল, অনুকিতা ভাবতে লাগলো। সকাল 10টা। আরোহী আমির সাহেব আর রেহানা বেগমকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে গেল। আমির সাহেব বলল, তোর ছোট আব্বু আছে, কোনো ঝামেলা বা সমস্যা হলে তোর ছোট আব্বুকে বলিস, বাকিটা আমি এখন সামলে নিব। মনে হয় না কোনো সমস্যা হবে। নিজের দিকে খেয়াল রাখিস, আর কোনো ঝামেলায় জড়াস না। আমি কি ঝামেলা করি নাকি? ঝামেলা চলে আসলে আমি কি করব? ঠিক মতন অফিসে যা, সব খোঁজ নিস কিন্তু। হ্যাঁ, যাবক্ষণ। আমির সাহেব আর রেহানা বেগম টাটা দিয়ে আরোহীর কলেজের জন্য উদ্দেশ্যে রওনা হলো। হ্যাপি বাইকের ওপর বসে সিগারেট ধরিয়ে বসেছিল। ভাবতেছিল কখন ঈশানকে পেয়ে তার উচিত শিক্ষা দিবে। হ্যাপির পাশে রাফি, রিফা, তানজিনা, সিনথিয়া দাঁড়িয়ে আছে। ঈশান কলেজে ঢোকার আগে উকি দিচ্ছে কে কোন অবস্থায় আছে। ঈশান দেখলো হ্যাপি মাথা নিচু করে সিগারেট হাতে নিয়ে ভাবনার ভেতরে আছে। ঈশান কলেজে ঢুকে হ্যাপির হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে, এই সুন্দরী, সিগারেট খেয়ে এত সুন্দর ঠোঁটটাকে কালো করছো কেন? হ্যাপি অবাক হয়ে চেয়ে পড়ল। ঈশানকে দেখে রাগটা যেন মাথায় চড়ে গেল। বাইক থেমে নেমে এসে ঈশানের কলার ধরে, তুই আজকে কোথায় পালাবি? আমাকে বাজে কথা বলা? তোমাকে তো বাজে কথা বলিনি, সত্যি বলছি, আমি তোমার এই সুন্দর রূপ পাগল হয়ে গেছি। রাফি পেছন থেকে ঈশানের পিঠে ঘুষি মেরে, তোকে পাগল হওয়া ছোটাচ্ছি। ঈশান কিছুটা সামনের দিকে ছিটকে গেল। পেছন ফিরে,
কে রে তুই, আমার গায়ে হাত দিলি? কি করবি, তুই হাত দিয়েছে? তোকে তো এর থেকে বেশি মারবো। এই হ্যাপিকে খারাপ ইঙ্গিত দেওয়া। সবাই ঈশানের দিকে তেড়ে গেল। ঈশান হ্যাপিকে উল্টো করে ধরে গলায় ছুরি ধরে, আয় কে আসবি আয়, এক পা এগোলে কেটে দেব। সবাই থেমে গেল। হ্যাপি অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। হ্যাপিকে ছেড়ে দে, ভুল করছিস তুই। তোরা ভুল জায়গায় ভুল করেছিস, সবাই এক না। তুই হ্যাপিকে ছাড়, এর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। এই চামচা চুপ কর, তোদের দৌড় এই ঈশান ভালো জানে, কত দূর যেতে পারিস। সবাই অবাক হয়ে গেল। তুই কাদের চামচা বলছিস? ঠিক করে কথা বল, না হলে সুস্থ শরীরের বাসায় যেতে পারবি না। সুন্দরীর শরীরে তোরা থাকতে পারবি কি না তাই, আর এই সুন্দরী এত ডেগআপ কেন? যাকে তাকে জগ করার আগে ভাবতে হয়। তবে ভালোই হয়েছে যাকে আমাকে তোমার প্রেমে ফেলে দিয়েছে। তোমাকে ছাড়া আমি দেওয়ানা হয়ে যাব, ভালোবেসে ফেলেছি তো খুব। ঈশান হ্যাপিকে ছেড়ে দিয়ে চলে গেল। হ্যাপির রাগ চরম শিখরে উঠে গেল। হ্যাপি ওদের দিকে তাকিয়ে, তোরা মুখে ফটর না করে ওকে মারা শুরু করলি না কেন? তোর গলায় ছুরি ধরছিল তাই তো এগোতে পারিনি। ধরেছে কি হয়েছে? ওকে আগে মারতি, আমার যা হবার হয়ে যেত। ও যে হারামি, ওকে বিশ্বাস নেই। ও একাই আমাদের সবাইকে নাকে চুবানি খাওয়াচ্ছে। ওর কত বড় সাহস আমাদের চামচা বলে, আমাদের এত বড় কথা বলল। ওকে না মারা পর্যন্ত আমার মাথায় কাজ করবে না। আজকে ওর এমন হাল করব, ও নিজেকে দেখলে ভয়তে কেঁপে উঠবে, আর কখনো হ্যাপির দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আরোহী গাড়ি নিয়ে কলেজের ভেতর ঢুকে হ্যাপিদের সামনে গাড়ি রেখে গাড়ির গ্লাস খুলে, আহারে কত বয়ান, ওরে বয়ান, মুখ ভরা ভয়ান। কাজের বেলায় ফুস, একটা মাত্র ছেলেকে কিছুই করতে পারল না। কি অপমান, কি অপমান। আরোহী কথাটা বলে চলে গেল। হ্যাপি রেগে গিয়ে, সব অপমানের শোধ আমি নেবই। আগে ঈশানের বাচ্চাটাকে দেখে নি, তারপর আরোহী তুই রেডে থাকিস। আরোহী গাড়ি থেকে নেমে আয়ান মালিহার সাথে হাত মেলালো আর হাসলো। হ্যাপিকে শুনিয়ে শুনিয়ে হাসাহাসি করছে। হ্যাপি রাগ করে চলে গেল ক্লাসের দিকে। হ্যাপি ক্লাসে ঢুকতেই দেখলো ঈশান একই ক্লাসে। ঈশান হ্যাপিকে দেখে ক্লাস ভরা সবার সামনে, এই সিনিয়র সুন্দরী, এটা তো জুনিয়রদের ক্লাস, এখানে কি? তোকে তো এই সবাই শোনো, এই সিনিয়র সুন্দরী আমার সিনিয়র জিএফ, কেউ খবরদার চোখ দিবা না। ক্লাসের সবাই অবাক হয়ে গেল। হ্যাপির সামনে ভয়তে কেউ কথা বলতে পারে না। আর এই ছেলের কি সাহস! এই ছেলের কপালে দুঃখ আছে। হ্যাপি এগিয়ে যে ঈশানের সামনে দাঁড়িয়ে রেগে, তোরে কিছু না করতে পারলে আমার শান্তি হবে না। আদর করবে নাকি? কখন আসবো বলো? হ্যাপি হাত ওঠাতে যাবে তখনই স্যার ক্লাসে ঢুকলো। হ্যাপি সরে গেল। ঈশান হাসছে। ক্লাসের ভেতর ঈশান এক নজরে হ্যাপিকে দেখছে। হ্যাপি আর চোখে সব কিছু দেখছে। বিরক্ত লাগছে খুব। ক্লাসে শান্তি নেই, এরই জন্যে। বাইরে আরোহী। হ্যাপি ক্লাস থেকে বেরিয়ে গেল। আজ ওর কপালে দুঃখ আছে। ঈশান একবার তুই বের হ। দুপুর 2টো। গাড়ি চালিয়ে আসতেছিল একজন। একটা ছেলে সংকেত দিল। গাড়ি থেমে গেল। গাড়ির গ্লাস খুলতে ছেলেটা মুখে স্প্রে করলো, কিন্তু ছেলেটা অবাক হয়ে গেল। ছেলেটার কলার ধরে আছে। গলির ভেতর থেকে যাকেই পেয়েছে সবাইকে ধরে নিয়ে পুলিশের সামনে আসলো। অনকিতা গাড়ি থেকে নেমে ছেলেটাকে চড় মেরে, তোদের লিডারকে, কার কথায় তোরা এই কাজ করিস? তোদের ডেরা কোথায়? নিয়ে চল। ম্যাডাম, ওইগুলোকে ধরেছি, অনেক কষ্ট হয়েছে। সবগুলোকে থানায় পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম। আকবর সবাইকে গাড়িতে উঠিয়ে দিল। গাড়িটা চলে গেল। অনকিতা ছেলেটাকে উঠিয়ে, ভালোভাবে বলবি নাকি বলানোর চেষ্টা করব? বল। বলছি সব বলছি। বল।
মেধা ম্যাডামের কথায় সব কাজ করি, সে আমাদের লিড দেয়। নিয়ে চল ডেরায় আমাকে। ছেলেটার সাথে অনকিতা আকবর আর কিছু পুলিশ যাচ্ছে। গলির শেষ মাথায় একটা গুদাম ঘর, সেখানে নিয়ে গেল। অনকিতা আকবর যে যার পজিশন নিল, একে একে সবাই ঢুকলো, কিন্তু গুদাম ঘর পুরো ফাঁকা, কেউ নেই। অনকিতা ছেলেটাকে বলল, ভুল জায়গায় নিয়ে এসেছিস কেন? না ম্যাডাম, এইটা ডেরা। এই যে দেখছেন, ছিনতাই করা সব কিছু এই যে এখানে। আকবর সব কিছু দেখলো। অনকিতা বলল, সব থানায় নেয়ার ব্যবস্থা করো, আর মিডিয়ার লোকেদের খবর দাও যার যে জিনিস নিয়ে, আর এই মোড়ে চেকপোস্ট বসাও। ওকে ম্যাডাম। গুদামের ভেতর সব জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। বিকাল 4টা, কলেজ ছুটি, সবাই বের হচ্ছে। কলেজের মুখে হ্যাপি লোক নিয়ে অপেক্ষা করছে ঈশানেরই জন্য। সবাই বের হয়ে গেলেও ঈশান বের হচ্ছে না। কয়েকজনকে ভেতরে পাঠালো, কিন্তু কেউ যে ঈশানকে পেল না। রফি এসে বলল, ঈশানকে কোথাও পেলাম না। তাহলে গেল কোথায়? ওয়াশরুমে সব জায়গায় দেখেছিস? কোনো রুমে বাদ দিইনি, কোথাও নেই। গেল কোথায়? চোখ ফাঁকি দিয়ে কেটে পড়লো। কেটে আর পড়বে কই? এই ওর বাড়ির অ্যাড্রেস জেনে আয়। ওর কোনো ঠিকানা দেওয়া নেই। ছেলেটা অনেক চালাক, চালিকা করে পার পাবে না। ওকে কালকে দেখে নিব, ওর কিছু না করতে পারলে কলেজ ছেড়ে দিব। সবাই চলে গেল। থানার সামনে মিডিয়ার লোক এসে হাজির হলো। অনকিতার কথা মতো উদ্ধার করা সব জিনিসপত্রের পিক তুলল, ভিডিও করে নিউজ করছে। হাসপাতালে থাকা লোকটা এসে তার জিনিস সব ফিরে পেল। মিডিয়ার সামনে দাঁড়িয়ে, অনেক শুনে এসেছি ছিনতাই করা জিনিস পাওয়া যায় না, পুলিশ ও ধরতে পারে না, কিন্তু আমার শোনার ভুল হয়েছে। ছিনতাই জিনিস এভাবে ফিরে পাবো কখনো কল্পনা করতে পারিনি। পুলিশ এত দ্রুত তার সাথে কাজ করবে ভাবতে পারিনি। আমার জিনিস ফিরে পেয়ে আমার সত্যি আনন্দ লাগছে। ধন্যবাদ জানাই পুলিশদের। এইভাবে যে যার মতো প্রমাণ দিয়ে তার জিনিসপত্র নিয়ে গেল আর বিভিন্ন প্রশংসা করে চলে গেল। রাত 1টা, হ্যাপি ঘুমে মগ্ন। কারো স্পর্শে হ্যাপি জেগে উঠে চিৎকার দিতে যাবে, তখনই হ্যাপির মুখ চেপে ধরল। সন্ধ্যার পর মেধা একটা গুদাম ঘরের ভেতরে পায়চারি করতেছে। লিমন বসে আছে পাশে। মেধা একবার এ পাশ আর একবার ওই পাশে হাঁটাহাঁটি করতে লাগলো। লিমন বলল, কি করে কি করবি ভাবলি? ওকে শেষ করে দেব। ও আমার মুখের খাবার কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। পেছন থেকে আলম বলে উঠল, ওকে শেষ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ওকে আমাদের বসে। মামা, যা করার তাড়াতাড়ি করো, আমার মাথা ঠিক নেই। এক্ষুনি গিয়ে ওই অঙ্কিতার গলা কেটে ফেলে দিই। এত উত্তেজিত হোস না তো। সব কটাকে আর কাঁধে ফেলে এমন ভয়ানকভাবে মারবো, পরবর্তীতে আশা অফিসার আমাদের নাম শুনে ভয়েতে কেঁপে উঠবে, আর আমাদের লোকেদের ধরার আমাদের কিছু বলার সুযোগ পাবে না। কোন ফাঁদে ফেলাবা তুমি? যা করার তাড়াতাড়ি করো। অঙ্কিতা, তোর মৃত্যুর দিন গুনতে থাক। মেধা আসছে তোকে শেষ করতে। অনকিতা থানায় বসে চিন্তার ভেতর ভেষম খেয়ে বলল, ম্যাডাম পানি খেয়ে নেন। ওরা কিছুতেই মুখ খুলছে না। কোনোভাবে ওরা মেধাকে দেখেনি। আলম আর লিমনের নেতৃত্বে ওরা কাজ করছে। মেধা প্ল্যান মাস্টার, ওদের উপরের হেড। তাহলে তো মেধাকে ধরা এতটা সহজ না। মেধাকে ধরতে হলে আমাদের টোপ ফেলতে হবে, আর এই টোপ একবার গিলে তাহলে মেধাকে ধরা সম্ভব। কিন্তু ওকে পাবো কোথায়? ম্যাডাম, মেধাকে ধরার আগে আলম আর লিমনকে ধরতে হবে, তাহলে মেধার খোঁজ পাওয়া যাবে। 3 জনকে একসাথেই ধরবো। আলমকে যদি জেল থেকে না নিয়ে যেত তাহলে মেধাকে পেয়ে যেতাম। আমাকে ভাবতে দিন আগে। ঠিক আছে ম্যাডাম। আকবর চলে গেল। রাত 1টা, হ্যাপি ঘুমে মগ্ন। কারো স্পর্শে হ্যাপি জেগে উঠে চিৎকার দিতে যাবে, তখনই হ্যাপির মুখ চেপে ধরল।
হ্যাপি চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। ঈশানকে এভাবে দেখে হ্যাপি অবাক হয়ে গেল। এই সুন্দরী, আমি সত্যি বলছি, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছি। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তোমাকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে গিয়েছিল। অনেক কষ্টে তোমার রুমে আসলাম। ঈশান হ্যাপির মুখ ছেড়ে দিতেই, তুই তুই আমার রুমে কিভাবে আসলি? আমি এখন চিৎকার করব, তোর অবস্থা আমি খারাপ করব। তোর এত বড় সাহস! হ্যাপি চিৎকার দিতে যাবে, ঠিক তখনই ঈশান মুখ চেপে ধরে ছুরি বের করে। এটা দেখছো? আর একবার যদি চিৎকার দাও, এটা সোজা গলায় ঢোকায় দেব। আমি তোমাকে দেখতে এসেছি, দেখে চলে যাব। যদি চিল্লাও, মানুষ জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঈশান উঠে যে দরজার কাছে যে, হ্যাপি চুপ করে গেলে ভয়তে। ঈশান হ্যাপির দু গালে হাত দিল। হ্যাপির হাত দিয়ে সরিয়ে দিয়ে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নিব। হ্যাঁ দেখো, বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো, তখন সুন্দর করে দেখো। সেই স্বপ্ন তুই জেগে জেগে দেখতে লাগ। আমি জেগে কিছুই দেখিনি, যা বলি তাই করি, আর তুমি হবে আমার বউ। বের হয়ে যা, তোকে আমি দেখতে পাচ্ছি না। বের হয়ে যা, না হলে আমি নিজের ক্ষতি করে ছাড়বো। যাচ্ছি 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 যাচ্ছি। এত রেগে যাচ্ছেন কেন? এত রাগলে তোমাকে পেতনির মতো দেখায়। হাসো, ওকে? যাবে তুই? হ্যাপি হাত দিয়ে সরিয়ে দিয়ে রেগে ঈশান উঠে যে দরজার কাছে যে, তোমাকে সুন্দর লাগছে, আর ঘুমিয়ে থাকলে তো পুরো পরীর মতো লাগে। ঠোঁট তো বেশি সুন্দর লাগে। হ্যাপি কিছু বলতে যাবে, তার ভেতর ঈশান চলে গেল। হ্যাপি মনে মনে বলছে, ও আবার কিছু খারাপ করেনি তো আমার সাথে। হ্যাপির গলা শুকিয়ে গেছে, উঠে পানি খেয়ে নিল। মনে মনে ভাবছে, এত সিকিউরিটির ভেতরও কিভাবে আমার রুমে চলে আসলো, নাকি সবাই ঘুমোচ্ছে। হ্যাপি উঠে যে বাইরে দেখলো, না, সবাই তো জেগে, তাহলে ও কিভাবে আসলো? ও যদি ধরা পড়ে যেত তাহলে কি হতো? আমাকে দেখার জন্য এত রিস্ক নিয়ে আসলো, এমন সাহস আগে কেউ তো দেখায়নি। হ্যাপি নিজের মাথায় টোকা মেরে, আমি ওর কথা কেন ভাবছি, দূর। হ্যাপির চোখ বিছানার ওপরে গেল, কাগজে মোড়ানো কিছু একটা। যে কাগজটা হাতে নিয়ে কাগজটা খুলে দেখলো চুড়ি। হ্যাপির মুখটা হাসিতে ফুটে উঠল। পরের দিন মেহেরাব কলেজ গেট দিয়ে ঢুকতেছিল, তখনই আয়ান মেহেরাবের কলার ধরে নিয়ে আরোহীর সামনে নিয়ে গেল। আয়ান বলল, অনেকদিন পর পেয়েছি এটাকে, কি করব বল। মেহেরাব ভয়তে কাঁপতে থাকে যদি আবার মারে। এই, তুই আমার নামে পুলিশের কাছে অভিযোগ করেছিস? তুই চিনিস আমাকে? মেহেরাব তোতলিয়ে, না না, আমি কিছু বলিনি। তাহলে কে বলেছে? ওই মেহেদি স্যার? হুম। তোকে বলেছিলাম না, সব মেহেদি স্যারের। এই হাবা বোবা কিভাবে বলবে পুলিশকে? মেহেদি স্যার আর আমাদের বিষয়ে কিছু বলতে পারবে না, সেই ব্যবস্থা করে ফেলেছি। এটাকে কি করব? ছেড়ে দে, আর যেন আমাদের সামনে না পড়ে। মেহেরাবকে ছেড়ে দিয়ে হুমকি দিল। মেহেরাব যেন হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে হ্যাপি কলেজ গেটের সামনে বসে আছে ঈশানের জন্য, কিন্তু ঈশানের কোনো খোঁজ নেই। তানজিনা বলল, ভয় পেয়েছে, নিশ্চয়ই আসবে না। আসবে। ও আসলে দেখা যাবে। চল কাউকে জাট করি। তোরা কর, আমি এখানে আসি। কি হয়েছে তোর? কিছু না, যা তোরা, ওর সাথে আমার অনেক হিসাব আছে। তানজিনা, রিফা, সিনথিয়া, রাফি কলেজের ভেতর ঢুকে ছেলে মেয়েদের জাজ করতে লাগলো। এক একজনকে এক এক রকম ভাবে কাজ দিয়ে সাজিয়ে সব কিছু করতে লাগলো। কলেজের ভেতর সবাই বেশ হাসাহাসি করতে থাকলো, যে যার মতো মজা করতে লাগলো। 5 তলা ভবনের ছাদের ওপর চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে একজন। ছোটার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ও পারতাছে না। চারপাশ ঘিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে কয়েকজন।
সিঁড়ি পেয়ে পিস্তল হাতে নিয়ে ছাদে উঠল বিষ্ণু দাদা। এগিয়ে এসে চেয়ারে বাঁধা লোকটার সামনে দাঁড়িয়ে এক পা চেয়ারের উপর দিয়ে, তোকে বলিনি বিষ্ণু দাদার কাজ এটা? তুই জানিস না এখানে চলতে গেলে বিষ্ণু দাদার পারমিশন লাগে? সেখানে তুই কি না আমার কাজ শুনে সাইন করলি না? তোর মতো সন্ত্রাসীর ব্যাপারে আমি কখনো সাইন করব না, আর না তোকে আমি ভয় পাই। ওই দেখ, ও বলে কি আমাকে ভয় পায় না, ও আমাকে বলে ভয় পায় না। শোন তোরা কি বলে। সবাই হেসে উঠল। বিষ্ণু লোকটার কলার ধরে, তোকে আর সাইন করতে হবে না, এবার উপরে যে সাইন করিস। তোর জায়গায় এখন অন্য কেউ আসবে, সেই সাইন করবে। বিষ্ণু কথাটা বলেই লোকটাকে গুলি করে। লোকটার শরীর নিস্তেজ হয়ে যায়। বিষ্ণু আর ওর লোক সবাই চলে যায়। মেহেরাব ক্লাস থেকে বের হতে যাবে, তখনই আরোহীর সাথে ধাক্কা খায়। আরোহী পড়ে যায়। মেহেরাব থ হয়ে দাঁড়িয়ে গেল। আরোহী মেহেরাবের দিকে রাগী ভাবে তাকিয়ে পড়ল। আরোহী উঠতে যেতে উঠতে পারে না। মেহেরাব ভয় পেয়ে যায়, আবার যদি ওকে মারে। মেহেরাব তোতলিয়ে, সরি। আমাকে তোল। মেহেরাব হাতটা বাড়িয়ে দেয়। আরোহী মেহেরাবের হাত ধরে উঠে বসে ঠাস ঠাস করে মেহেরাবের গালে চড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখ কপালে দিয়ে হাঁটিস? দেখে শুনে চলতে পারিস না? তোর মতলবটা কি বল? তোকে আজ। মেহেরাব ভয়তে আরো তোতলিয়ে কাঁপতে কাঁপতে, সরি, আমি দেখিনি, মাফ করে দেন। মেহেরাবের এমন ভয়ার্ত চেহারা দেখে আরোহীর হাসি পেয়ে গেল, কিন্তু হাসল না। আরোহী বলল, এবারের মতো মাপ করে দিলাম। পরের বার যদি আমার সামনে এসে পড়িস তাহলে তোর খবর আছে। আরোহী ক্লাসে ঢুকে গেল। মেহেরাব ভয়ে ভয়ে ক্যাম্পাসের দিকে গেল। হ্যাপি বসে আছে, এখনো বসেই আছে, কিন্তু ঈশানের কোনো খোঁজ নেই। তানজিনা, রাফি, রিফা সবাই মজা করতে লাগলো, কিন্তু হ্যাপির কেমন জানি ভালো লাগতেছে না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেল, সাথে মিডিয়ারও লোকজন। অনুকিতা ভালো করে পরখ করে। লাশকে পোস্টমর্টমে পাঠাও, আর এখানে কাউকে ঢুকতে দিবে না। ওকে ম্যাডাম। লাশটা নিয়ে নিচে নেমে গেল আকবর। মিডিয়ার লোকজন লাশটার ছবি তুলল। রিপোর্টার সোহেল বলল, দিনে দুপুরে সরকারি কন্ট্রাকশনের ম্যানেজার খুন, কিন্তু তাকে কেন মারা হলো কেউ বলতে পারছে না। কোনো শত্রুতার কারণে মেরেছে নাকি অন্য কোনো কিছুর জন্য, জানতে হলে সাথে থাকুন নিউজ 50। সাথে আছি আমি সোহেল। ম্যাডাম, খুনের সিস্টেম দেখে মনে হচ্ছে এটা বিষ্ণু দাদার কাজ। রেজাউল অনুকিতার কানে কানে বলল। অনুকিতা অবাক হয়ে, বিষ্ণু দাদা কে এটা? টপ মাফিয়ার একজন সন্ত্রাসী। ওর নামে তো কোনো কেস ফাইল দেখলাম না। কেউ ভয়তে ওর নামে কোনো অভিযোগ করে না, কেউ মুখ খোলে না। ও দিনে দুপুরে অনেক মানুষ মেরেছে সবার সামনে, কিন্তু কেউই মুখ খোলেনি। ওকে সবাই ভয় পায়। বিষ্ণুর সব ইনফরমেশন আমার চাই। ওর কোনো ইনফরমেশন কারো জানা নেই। এতটা ডেঞ্জারাস? হ্যাঁ ম্যাডাম। অনুকিতা নিচে নামল। মিডিয়ার লোক অনুকিতাকে ঘিরে ধরে, পুলিশ একটা ঘটনাস্থলে যায় ঘটনা ঘটার পর, আগে কিন্তু যেতে পারে না। যেমন আপনারা ঘটনা না ঘটলে আসতে পারেন না, সেরকম আমিও। কিন্তু কিভাবে জানবো কেন বা কারা মারলো? আপনারা বলতে পারবেন? অনুকিতার কথা শুনে একে অপরের সাথে কথা বলতে লাগলো। আপনাদের কাজ পুলিশের থেকে তদন্ত শুনে তা ব্রেকিং নিউজ করা, তাই না? তা না ম্যাডাম। আপনারা এমন উদ্ভট প্রশ্ন করেন যেন আমরা আগে থেকে সব জেনে বসে আছি। তবে হ্যাঁ, আমার ধারণা হচ্ছে এটা বিষ্ণু দাদার কাজ। তার কোনো টেন্ডারে সাইন করেনি বলে তাকে এভাবে মেরে ফেলেছে। মিডিয়ার লোক সবাই অবাক হয়ে গেল, ভয়ও পেয়ে গেল। বিষ্ণু দাদার নাম শুনে অনুকিতা গাড়িতে উঠে চলে গেল। অর্ক এসে, দাদা দাদা, তোমার নামে নিউজ হয়েছে দেখো। হ্যাঁ দেখেছি, তবে অল্প সময়ের জন্য। এই লেডি পুলিশটা আমার দিকেই তীর ছুড়ল। দাদা কি করবো এখন? ঠান্ডা হয়ে বস, দেখছি।
তোমার নামে কেউ মুখ খুলতে ভয় পায়, আর এই অফিসার এসেই তোমার নাম বলছে। বিষ্ণুর ফোন বেজে উঠল। বিষ্ণু ফোন ধরতেই ওপাশ থেকে, বিষ্ণু, শেষ করে দে মেয়েটাকে, ও আমার জিনিসে নজর দিয়েছে, ওর পাওয়ার অনেক, ভেঙে দে ওর পাওয়ার। ঠিক আছে বস, আপনি যখন বলেছেন ওর এত পাওয়ার, এমনভাবে বের করব ও বাঁচার জন্য ছটফট করবে। অর্ক আর বিষ্ণু কথা বলতে লাগলো। দাদা বলো কি? আন্ডারওয়ার্ল্ডের বস ফোন করেছিল, লেডিটাকে টপকে দিতে বলছে। তার পাওয়ারই তো আজ আমি এই পজিশনে। দাদা তাহলে তো তুমিও আন্ডারওয়ার্ল্ডের বস হয়ে যাবে। না রে, আমার মতো এমন লোক অনেকই আছে, তার ইশারায় সব হয়। কলেজে শেষে মেহরাব হেঁটে আসতেছিল, তখনই রফি মেহরাবের পথ আটকায়। মেহরাব থেমে যায়। তানজিনা মেহরাবের কাঁধে হাত দিয়ে, কি চান্দু, মার খাওয়ার পরও কলেজে এসেছো? মেহরাব অস্বস্তিতে পড়ে সরে যায়। তানজিনার হাতে কাঁধ থেকে সরে যায়। রফি মেহরাবের হাতের বাহুতে থাবা মারে। কিরে, মেয়েটা কাঁধে হাত দিয়েছে বলে অস্বস্তিতে পড়ে গেলি? আমাকে যেতে দেন। কোথায় যাবা চান্দু? অনেক দিন পর আসলা, তোমাকে একটু আপ্যায়ন করি। খুব সুন্দরভাবে আপ্যায়ন করব। মেহরাব পাশ কাটিয়ে চলে যেতে যাবে, তখন রাফি মেহরাবকে থামিয়ে, তো সাহস কম না? কি বলছি তোকে, শুনিসনি? আর এক পা এগোবি তো পা ভেঙে দেব। মেহরাব ভয় পেয়ে গেল, দাঁড়িয়ে রইল। হ্যাপি বলল, এই ওকে যেতে দে, আজ মুড ভালো নেই। তোর মুড ভালো করার জন্যই তো ওকে আটকেছি। ছাড় না বাপ। তুই শুধু দেখতে থাক। সিনথিয়া ব্যাগ থেকে শাড়ি আর চুড়ি বের করে করল। রাফি মেহরাবের গায়ে শাড়ি পেঁচিয়ে দিল। রিফা হাতে চুড়ি পরিয়ে দিল। তারপর রফি বলল, নাচ এখন, নাচার পর বাড়ি যেতে পারবি। মেহরাব বাধ্য ছেলের মতো নাচতে শুরু করলো, যেমন পারছে তেমন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আয়ান ভিড় দেখে আরোহীকে বলল, ওই ওখানে কি হয়েছে, চল তো দেখে আসি। কি আর হবে, কাউকে জার দিচ্ছে। আরে চল না, দেখি একটু মজা নিই। চল। হ্যাপি মেহরাবের এমন অবস্থা দেখে হাসতে লাগলো। মুডটা ভালো হয়ে গেল। আরোহী এসে দেখলো মেহরাবকে দিয়ে মজা নিচ্ছে সবাই। আয়ান বলল, আর মানুষ পেল না? কি আর করবে, বোকাশোকা পেয়েছে, যা ইচ্ছে করিয়ে নিচ্ছে। তোর ও কি বোকাশোকা নাকি? তাহলে তুই জানিস না, ও অনেক ভীতু। তুই কিভাবে জানলি? আরোহী ধাক্কা খাওয়ার কথাটা বলল আর হাসলো। আয়ান মালিহাও হাসলো। মেহরাব ক্লান্ত হয়ে বসে পড়ল, যে যার মতো চলে গেল। রফি বলল, সেই মজা দিয়েছে মামা। হ্যাঁ রে, এমন বিনোদন জীবনে পাইনি। আমার মুডটাই ভালো করে দিচ্ছে। এই যা তুই এখন। মেহরাব উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। বিষ্ণু অনকিতার ইনফরমেশন সব কালেক্ট করে নিল। অন্যদিকে মেধাও নিয়েছে। কখন কই থাকে, কই যায়, কি করে সব জেনে নিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। সুযোগ বুঝেই অনকিতাকে শেষ করে দিবে। রাতে হ্যাপি শুয়ে শুয়ে ঈশানের কথা ভাবতে লাগলো। হুট করেই ওর মনটা কেড়ে নিল। কে এই ঈশান? 3 দিনে মনটাকে কেড়ে নিয়ে চলে গেল। হ্যাপি ঈশানকে নিয়ে যত ভাবছে ততই ভালো লাগছে। হ্যাপি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। রাত 4টা। ফায়ার সার্ভিসের হুইসেলে সবার চোখের ঘুম উধাও হয়ে গেল। সবাই বাসা থেকে বেরিয়ে আকাশের দিকে তাকাতে দেখল আকাশ পুরো কালো ধোঁয়ায় ভরে গেছে। কিছুক্ষণ পর পর বোম ব্লাস্ট হওয়ার মতো তীব্র শব্দ। কেঁপে উঠছে মাটি কয়েক কিলোমিটার ধরে। রাতের সবার ঘুম হারাম হয়ে গেল। সবাই ছুটছে দেখার জন্য। কালো ধোঁয়া আর রাতের ফায়ার সার্ভিসের লাল আলোয় পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একজন, স্যার, যেভাবে বোম ব্লাস্ট হয়েছে
তাতে আমাদের সামনে এগোনোটা ঠিক হবে না। কি এমন আছে ভিতরে এত বিকট শব্দ? স্যার, বলা হয়েছে সব পার্ট আছে ভেতরে, আর কিচ্ছু না। পার্ট ছাড়া আরো কিছু আছে? ফায়ার সার্ভিসের আরো কয়েকটা ইউনিট চলে আসছে। চোখে সামনে সব পুড়ে যাচ্ছে। খবর পেয়ে বিষ্ণু ছুটে আসলো। এসেই ফায়ার সার্ভিসের অফিসারকে বলল, কি হয়েছে, কি আগুন নেভান না কেন? আমরা আমাদের চেষ্টা করছি, কিন্তু যেভাবে একের পর এক ব্লাস্ট হচ্ছে তাতে মনে হচ্ছে ভিতরে বিষ ক্রিয়া শুরু হয়ে আছে। সে ভেতরে যায় থাকুক, আগুন নেভান। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বিষ্ণুর কপালে হাত পড়ে গেল। অনকিতা খবর পেয়ে পুলিশের লোক নিয়ে ঘটনাস্থলে চলে আসলো। অনকিতা এসেই অফিসারকে বলল, স্যার কি অবস্থা? আমরা আমাদের চেষ্টা করছি, অবস্থা ভালো না। আমরা সামনের দিকে এগোতে পারছি না। কেন স্যার? ভিতরে নিশ্চয়ই কিছু আছে। একের পর এক যেভাবে ব্লাস্ট হচ্ছে তাতে সামনে এগুলো জীবনে ঝুঁকি আছে। আমাদের সঠিক তথ্য এখনো দেননি, যার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। গুদামটা কার, আর ভেতরেই বা কি আছে? আদনান চৌধুরীর গুদাম। এটা সে ভাড়া দিয়ে দিছে। তার কেয়ারটেকার সব দেখাশোনা করে। কেয়ারটেকার বলেছে পার্ট রাখা, আর কিছু না। আশেপাশে কি আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আশপাশ থেকে সবাইকে সরিয়ে নিছি, আর কোনো সমস্যা হবে না। ফাঁকা জায়গা হওয়াতে তেমন কোনো হতাহত হয়নি। মিডিয়ার লোক নিউজ করতে লাগলো। হঠাৎ করেই আদনান চৌধুরীর গুদাম ঘরে আগুন লেগে গেছে। গুদাম ঘরে সব পার্ট ছিল, তথ্য মিলেছে, কিন্তু যেভাবে একের পর এক ব্লাস্ট ঘটেই যাচ্ছে, ফায়ার ব্রিগেডের অফিসাররা মনে করছে পার্ট বাদে অন্য কিছু রয়েছে। তার আগুনে নিয়ন্ত্রণ কাজ করছে 11 ইউনিট। পরবর্তীতে নিউজ পেতে সাথেই থাকুন। সকাল 7টায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আছে। ততক্ষণে গুদাম ঘর পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছুর চিহ্ন নেই। সাধারণ মানুষ একদম কম চেষ্টা করেনি। অবশেষে সবাই দেখতে আসছে। এসে দেখলো সব পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের অফিসারকে মিডিয়ার লোক ঘিরে ধরে। কারেন্টের শর্ট সার্কিটের কারণ মূলত আগুনের সূত্রপাত। আমরা তদন্ত করছি, আরও কিছু জানা গেলে জানাবো। ফায়ার সার্ভিসের অফিসার কিছু বলতে যাবে, তখনই তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কানে ধরে কিছুক্ষণ রাখার পর ফোনটা পকেটে রেখে দিয়ে, আসলে বোম বলতে কিছু না, গ্যাসের বোতল ছিল কিছু, যেগুলো আগুনের সাথে ব্লাস্ট হয়ে গেছে এভাবে। মিডিয়ার লোকজন অফিসারের বক্তব্য নিয়ে বলতে লাগলো, গুদাম ঘরের ভেতর গ্যাসের বোতল ছিল বলে এত বিস্ফোরণ হয়েছে। কারেন্ট শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। এক একজন এক এক ধরনের মন্তব্য করতে লাগলো। অনকিতা ফায়ার সার্ভিসের অফিসারকে বলল,